সবাই আমাকে 10 টাকার বিনিময়ে ফুচকাওয়ালা ভাবে। কেউ কেউ দয়া দেখায়, কেউ বা ছুড়ে দেয় অপমান। ওরা জানে না আমি চাইলে এই পুরো শহরটাকে কিনে নিয়ে পকেটে রাখতে পারি, কিন্তু আমি কিনবো না। আমি শুধু ভাঙবো আমার বাবার অহংকারের ইমারত আর আমার ওপর চেপে বসা এই ফুচকাওয়ালার মুখোশ। দুটোই যেদিন ভাঙবে সেদিন এই শহরের মানুষ দেখবে রাজপ্রাসাদ থেকে নেমে আসা রাজপুত্ররা মুকুট ছাড়াও রাজা হতে জানে। খেলাটা সবে শুরু, আর আমি খেলছি নিজের স্বার্থে। সন্ধ্যা 7টা 10 মিনিট। পার্ক সার্কাস মোড়ের সিগন্যাল লাল হয়েছে। ধুলো আর ধোঁয়ার মাঝে রাস্তার এক কোনায় টিমটিমে আলো জ্বলছে একটা ছোট ফুচকার স্টলে। ফারহান, বর্তমান ছদ্মনাম আরিয়ান, এক মনে আলু মাখছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। বাবা, তুমি বলেছিলে টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু এই ছেলেগুলো টাকা দিয়েও ভদ্রতা কিনতে পারেনি। আমি আজ অপমান কিনলাম, কাল সম্মান বেচবো। কিছুক্ষণ আগেই কয়েকটা বড়লোক বাবার বখাটে ছেলেরা এসে তাকে অপমান করে গেল। এই হলো আমাদের আজকের গল্পের নায়ক। তার পরিচয়ের ব্যাপারে আপনাদের মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, বাকিটা গল্পের সাথে থাকলে বুঝবেন। এদিকে তার স্টলের কিছুটা দূরেই তপসিয়া বস্তির ভেতরের গলি। গলিটা সরু, দুপাশে ড্রেন, কোথাও কোথাও জল জমে আছে। টিউশনি শেষ করে বাড়ি ফিরছে আমাদের আজকের গল্পের নায়িকা রিমি। তার কাঁধে ব্যাগটা বেশ ভারী, সে বারবার ওড়নাটা ঠিক করছে। গলির মোড়ে স্ট্রিট লাইটটা ফিউজ হয়ে আছে, আবছা অন্ধকার। মিউনিসিপ্যালিটির লোকগুলো যে কবে লাইটটা ঠিক করবে, অন্ধকারে হাঁটতেও ভয় লাগে। আর মা তো ফোন করেই যাচ্ছে, ওষুধটা যে দোকান থেকে ধার দেবে কিনা কে জানে। গত মাসের টাকাই তো শোধ করতে পারিনি। গলির মোড়ের রকে বসে আছে এলাকার মাস্তান সুলতান আর তার দলবল। সুলতান একটা সিগারেট ফুঁকছে। রিমিকে দেখেই সে ধোঁয়াটা রিং করে ছাড়ে। আরে কে আসে ওটা? আমাদের বস্তির প্রিন্সেস না, রিমি বিবি? আদাব আদাব। আজ এত দেরি হলো যে? আমি তো ভাবলাম রাস্তা হারিয়ে ফেলেছিস। সুলতান ভাই, দয়া করে পথ ছাড়ুন, আমার তাড়া আছে, মা অসুস্থ, ওষুধ নিয়ে যেতে হবে। তারা তো আমারও আছে রে। এই যে তোর জন্য সন্ধ্যা থেকে মশা মারছি বসে, তার দাম কে দেবে? আর মায়ের অসুখ, চিন্তা করিস না, ডাক্তার আমি ঠিক করে দেব। কলকাতার সেরা নার্সিংহোমে ভর্তি করাবো। এসি কেবিন, স্পেশাল নার্স, সব পাবি, শুধু বিনিময়ে। বিনিময়ে কি? নিজেকে বিক্রি করে দেব? এটাই তো যেটা আপনি 2 সপ্তাহ ধরে অফার করে আসছেন, যেন এক রাতের জন্য আপনার বিছানায় যায়। ছি, আপনার মুখে কি লজ্জা বলেও কিছু নেই? মা মরে যাবে সেও ভালো, কিন্তু আপনার ওই হারাম টাকার সাহায্য আমার লাগবে না। সরে দাঁড়ান বলছি। এত তেজ ভালো না রিমি। গরিবের ঘরে এত রূপ আর এত তেজ, দুটোই বিপজ্জনকের কারণ। শোন, কাল সকালে তোর বাড়ির মালিক ভাড়ার জন্য গেছিল, তাই না? সে কিন্তু আমাকে বলেছে তোদের বের করে দেবে। আমি আটকে রেখেছি, বলেছি রিমি আমার খাস লোক, ওকে কিছু বলো না। আপনার দয়া কে চেয়েছে? আমরা রাস্তায় থাকবো, তবু আপনার সাহায্য নেব না। আর বাড়ির মালিককে বলে দেবেন আগামী সপ্তাহেই সব ভাড়া মিটিয়ে দেব। টিউশনের টাকা পেলেই দিয়ে দেব। টিউশনি? এই বাচ্চার প্যাক প্যাক শুনে মাসে কত টাকা পাস তুই? 2000 কিংবা 3000? ওতে তো তোর লিপস্টিকের খরচও উঠে না। আমার অফারটা ভেবে দেখ, 1 রাত, মাত্র 1 রাত, তারপর তুই যা চাইবি তাই পাবি। তোর মায়ের অপারেশন, তোর ভাইয়ের স্কুল, সব দায়িত্ব আমার। চুপ করুন, একদম চুপ। আর একটা নোংরা কথা বললে আমি কিন্তু চিৎকার করে লোকচুরো করব। আমাকে দুর্বল ভাববেন না সুলতান ভাই, আমি রিমি, কারো দয়ায় বাঁচি না। চিৎকার করবি? কর না। এই বস্তিতে সুলতানের ইশারায় গাছের পাতাও নড়ে না। কে আসবে তোকে বাঁচাতে? ওই ল্যাংড়া রহিম চাচা, নাকি ওই মাতাল হরিপদ? কেউ আসবে না। তুই একা রিমি, একদম একা। রিমি আর কথা বাড়ায় না, সে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে যায়। তার বুকটা ধড়ফড় করছে। সে জানে সুলতান যা বলল তা সত্যি, তার কেউ নেই। এদিকে ফারহান দোকান প্রায় গুছিয়ে নিয়েছে। ভেজা জামাটা শুকিয়ে এসেছে গায়ের তাপে। রিমি হনহন করে হাঁটতে হাঁটতে হঠাৎ দোকানের সামনে এসে থামে। তার পেটে তীব্র ক্ষুধা। সে পকেটে হাত দিয়ে দেখে একটা 10 টাকার নোট আর কিছু খুচরো পয়সা। শুনছেন,
দোকান কি বন্ধ হয়ে গেল? আমার খুব খিদে পেয়েছে। ভাত রান্না হতে এখনো দেরি আছে। না না, খোলা আছে। আপনি বসুন। কি খাবেন, ফুচকা নাকি চাট? তবে চাট বানাতে সময় লাগবে। সব মশলা কৌটোয় ভরে ফেলেছি। ফুচকা খেলে এখনই দিতে পারি। ফুচকাই দিন, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই। মাত্র 15 টাকা হবে। তাতে কয়টা দেবেন? টাকার চিন্তা করবেন না, আপনি টুলে বসুন, আমি দিচ্ছি। আচ্ছা, আপনি কি এই পাড়াতেই থাকেন? আপনাকে আগে দেখিনি মনে হচ্ছে। হুম, ওই পেছনের বস্তিতে থাকি। আপনি তো নতুন, তাই চেনেন না। আমি রিমি। আচ্ছা, আপনার ফুচকাগুলো কি সুজির নাকি আটার? আমার আটার ফুচকা একদম সহ্য হয় না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এগুলো সুজির, আর আমি তেলটাও খুব ভালো ব্র্যান্ডের ব্যবহার করি। আপনার কোনো সমস্যা হবে না। এই নিন, খেয়ে দেখুন। ফারহান শালপাতার বাটিতে ফুচকা সাজিয়ে দেয়। রিমি একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে। উহ, দারুণ! তেঁতুল জলটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এতে কি আপনি ভাজা মশলা দেন? গন্ধটা খুব চেনা চেনা লাগছে। মা যখন ছোটবেলায় আচার বানাতো, তখন এরকম গন্ধ বের হতো। আপনার অনুমান ঠিক। এতে আমি নিজে হাতে ভাজা জিরা আর ধনের গুঁড়ো দিই, আর একটু বিট লবণ, ওটাই সিক্রেট। আচ্ছা, আপনার মা এখন কেমন আছেন? মানে, আপনি বলেছিলেন অসুস্থ। ভালো না, কিডনিটা প্রায় নষ্ট। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? সারাদিন টিউশনি করাই, তাতে সংসারই চলে না। চিকিৎসার খরচ তো অনেক দূরের কথা। মাঝে মাঝে মনে হয় মরে যাই। ছি, অমন কথা বলতে নেই। বিপদ মানুষের জীবনে পরীক্ষার মতো। ধৈর্য ধরলে ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়ে আসে। ওপরওয়ালা একটা দরজা বন্ধ করলে 10টা জানালা খুলে দেন। ভরসা হারাবেন না। ভরসা? আর কত ভরসা রাখবো বলুন তো? চারিদিকে শুধু শকুনের দল। এই যে আসার সময় সুলতান ভাই, থাকবে, আপনাকে বলে কি হবে? আপনি নিজেই তো কত কষ্টে আছেন। আসা যাওয়ার সময় দেখা। আপনার হাতগুলো দেখছিলাম কেমন যেন ভদ্রলোকের মতো। ফুচকাওয়ালার হাত এমন হয় না। আপনার নিশ্চয়ই কোনো বড় গল্প আছে। গল্প তো সবার জীবনেই থাকে রিমি। কারোটা বইয়ের পাতায় লেখা হয়, আর কারোটা ফুটপাতের ধুলোয় হারিয়ে যায়। আমারটা না হয় ধুলোয় মিশে থাক। নিন, আর একটা খান। এটাতে আমি মিষ্টি চাটনি দিয়েছি, মুড ভালো হবে। ঠিক তখনই একটা বিকট বাইকের আওয়াজ। সুলতান আর তার দলবল সেখানে এসে হাজির হয়। ওহো, রিমি বেবি দেখি এখানে ভোজ বসাচ্ছে। কিরে, আমার অফারটা পছন্দ হলো না? আর এই রাস্তার ছেলের হাতে ফুচকা খুব পছন্দ হচ্ছে। ব্যাপারটা কি? প্রেম প্রীতি চলছে নাকি? সুলতান ভাই, সুলতান ভাই, আপনি আবার এখানে? আমি শুধু খেতে এসেছি, কেন আমাকে জ্বালাচ্ছেন? জ্বালাচ্ছি কোথায়? আমি তো আদর করতে এসেছি। চল বাইকে উঠ, আজ রাতে সব ফয়সালা হবে। সুলতান রিমির হাত ধরে হ্যাঁচকা টান মারে। রিমি ছিটকে গিয়ে বাইকের ওপর পড়তে নেয়। তার হাতের ফুচকার বাটিটা পড়ে যায়। ফারহান আর স্থির থাকতে পারে না। ভাইজান, হাতটা ছাড়ুন। দেখছেন না উনি ব্যথা পাচ্ছেন? একটা মেয়ের সাথে এমন ব্যবহার করা কি কোনো মানুষের কাজ? তুই কেরে সালা? বেশি দরদ উতলে পড়েছে। চুপচাপ ফুচকা বেচ, না হলে দোকান শুদ্ধ জ্বালিয়ে দেব। আমার নাম সুলতান। এই চত্বরে আমার অনুমতি ছাড়া কাকও ওড়ে না, বুঝেছিস? আমি যেই হই, চোখের সামনে অন্যায় হতে দেখলে চুপ করে থাকতে পারি না। ওনার হাত ছাড়ুন। উনি আপনার সাথে যেতে চাইছেন না। তবে রে, সুলতান রিমির হাত ছেড়ে দিয়ে সোজা এসে ফারহানের কলার চেপে ধরে। ফারহান শান্ত চোখে সুলতানের দিকে তাকিয়ে থাকে। সুলতান সজোরে একটা ঘুষি মারে ফারহানের মুখে। ফারহানের ঠোঁট ফেটে রক্ত ছিটকে পড়ে। সে টাল সামলাতে না পেরে কাউন্টারের উপর পড়ে। কাঁচের বয়ামগুলো ঝনঝন করে ভেঙে যায়। না, মারবেন না, দোহাই আপনাদের, ওকে ছেড়ে দিন। ও তো কিছু করেনি। আজ একে মেরেই ফেলবো। সুলতানের মুখের উপর কথা বলা, ধর সালাকে। সুলতানের শাগরেদরা ফারহানকে মাটিতে ফেলে লাথি মারতে শুরু করে। ফারহান কুণ্ডলি পাকিয়ে মার সহ্য করে। সে জানে একটাও পাল্টা মার দিলে তার পরিচয় ফাঁস হয়ে যাবে। পুলিশ আসবে, বাবা জানবে। সে বাবার কাছে হাঁটতে বা যেতে চায় না। মারুন, যত খুশি মারুন, কিন্তু মনে রাখবেন
শরীর ভাঙা যায়, কিন্তু মেরুদণ্ড ভাঙা যায় না। আমি আবার উঠে দাঁড়াবো। উঠে দাঁড়াবি? দাঁড়া, তোর দাঁড়ানোর শখ মিটিয়ে দিচ্ছি। সুলতান ফারহানের হাতে একটা ভারী লাঠি দিয়ে বাড়ি মারে। ফারহানের হাতটা অবশ হয়ে যায়। রিমি চিৎকার করে কেঁদে ওঠে এবং সুলতানের পায়ে ধরে। ছেড়ে দিন সুলতান ভাই, আমি আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই করব, কিন্তু ওকে মারবেন না প্লিজ, ও মরে যাবে। লাইনে এসেছিস। আজ ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস রিমি, কাল সকালে টাকা বা শরীর কোনো একটা রেডি রাখবি। চল রে তোরা। ওরা চলে যায়। রিমি দৌড়ে ফারহানের কাছে যায়। ফারহান ধুলো আর রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে। রিমি তার ওড়না দিয়ে ফারহানের মুখ মুছিয়ে দেয়। কেন কেন আপনি কথা বলতে গেলেন? আমি তো নিষেধ করেছিলাম। অচেনা একটা মেয়ের জন্য কেউ এতটা মার খায়? আপনি কি পাগল? অচেনা কোথায় রিমি? আমরা তো একই পথের যাত্রী, দুজনেই লড়ছি। আর পাগল হয়তো, তবে অন্যায় দেখে চুপ করে থাকা সুস্থ মানুষের চেয়ে এই পাগল হওয়া অনেক ভালো। তাই বলে এভাবে মার খাবেন? দেখেন, আপনার ঠোঁট কেটে রক্ত পড়ছে। ইস, আপনি বাসায় চলে যান, আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই তো। পরদিন সকাল 10:30। কলকাতার এমপি আজহার চৌধুরী তার কালো প্রাডো গাড়ি থেকে নামলেন। সাথে বিশাল পুলিশ বাহিনী। সামনে শত শত বস্তিবাসী দাঁড়িয়ে আছে, তাদের চোখে আতঙ্ক। আজহার চৌধুরীর মুখে একটা নিষ্ঠুর হাসি। ইন্সপেক্টর কবির, সব রেডি তো? বুলডোজারগুলো স্টার্ট দিতে বলুন। আমার হাতে সময় নেই, দুপুর 2টার মধ্যে এই জায়গা পরিষ্কার চাই। এখানে আমার ড্রিম প্রজেক্ট শিলান্যাস হবে, বুঝেছেন? হুজুর, দোহাই লাগে, আমাদের ঘরগুলো ভাঙবেন না। আমার নাতনিটা জ্বরে পড়ছে, ওকে নিয়ে কোথায় যাব এই রোদে? চাচা, ইমোশন দিয়ে দুনিয়া চলে না। আপনাদের তো নোটিশ দিয়েছিলাম, আর এই জায়গাটা সরকারের। আপনি জবরদস্তি করে আছেন। আমি বরং দয়া করে আপনাদের বস্তির বাইরে টেন্ট করে দিচ্ছি, ওখানেই থাকুন। স্যার, অন্তত স্কুলটা, এখানে 150টি এতিম বাচ্চা পড়ে, ওদের ভবিষ্যৎ কি হবে? ফ্যাক্টরি কি স্কুলের চেয়ে বড় হলো? মাস্টার মশাই, ফ্যাক্টরি মানেই ভবিষ্যৎ। এই বাচ্চারা বড় হয়ে তো কাজই খুঁজবে, তাই না? আমি তো ওদের কর্মসংস্থানই তৈরি করছি। আর পড়াশোনা, গরিবদের আবার পড়াশোনা কিসের? নাম সই করতে পারলেই চলে। ভাঙুন সব, ভেঙে গুড়িয়ে দিন। বুলডোজার চলতে শুরু করে। প্রথমে স্কুলটার দেওয়াল ভাঙে, ব্ল্যাকবোর্ডটা দুটুকরো হয়ে যায়, বাচ্চারা চিৎকার করে কাঁদছে, মহিলারা পুলিশের পায়ে ধরছে। কিন্তু আজহার চৌধুরী নির্বিকার। তিনি পকেট থেকে দামি চুরুট বের করে ধরালেন। ফারহান, কোথায় তুই? দেখ তোর বাপ কি করতে পারে। তুই ভেবেছিলি আমাকে শিক্ষা দিবি, আমি পুরো শহরকে শিক্ষা দিই। ফিরে আয় বাপ, এই ধুলো আর কাদা তোর জন্য না। তুই রাজা, এই আবর্জনা স্তূপে কি করছিস? ধ্বংসস্তূপের ধুলোয় আজহার চৌধুরীর সাদা পাঞ্জাবি ধূসর হয়ে যায়, কিন্তু তার অহংকারের দালানটা অটুট থাকে। এই বস্তির পাশের বস্তিতে তার আদরের ছেলে লুকিয়ে আছে, কিন্তু তিনি জানেন না। আর ফারহানের এই লড়াই শুধু তার বাবার সাথে নয়, এই লড়াই পুরো সিস্টেমের সাথে। সেদিন রাত 11:45। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দেয়। ফারহান তার ভাঙা চৌকির ওপর শুয়ে আছে। সুলতানের লোকদের মারের ব্যথায় সে কাতরাচ্ছে। ঘরের কোণে একটা মোমবাতি জ্বলছে। উফ, আল্লাহ, হাড়গুলো মনে হয় গুঁড়ো হয়ে গেছে। বাবা ঠিকই বলতো, এসি রুমের বাইরে জীবনটা আগুনের মতো, কিন্তু আমি হার মানব না। এই আগুন আমি সয়ে নেব। দরজায় খুব আস্তে টোকা পড়ে। বৃষ্টির শব্দের মাঝেও ফারহান সেটা শুনতে পায়। কে কে ওখানে? আমি রিমি, দরজাটা খুলুন, বাইরে খুব ঝড়। ফারহান ধরফর করে উঠে বসে। ব্যথায় তার মুখ কুকড়ে যায়। সে ল্যাংড়াতে ল্যাংড়াতে গিয়ে দরজা খোলে। রিমি দাঁড়িয়ে আছে, কাক ভেজা, তার হাতে একটা বাটি আর কাপড়ের পুটলি। ফারহান সরে দাঁড়ায়। দরজাটা লাগান, বাতাস ঢুকছে। আপনি এত রাতে পাগল হয়েছেন? কেউ দেখলে কি ভাববে? ভাবুক, আমাকে নিয়ে ভাবার সময় বস্তির মাতালদের নেই, সব ঘুমে কাদা। বসুন তো চুপচাপ।
রিমি দরজা বন্ধ করে দেয়। ঘরটা খুব ছোট, দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রিমির ভেজা কাপড় শরীরের সাথে লেপ্টে আছে। ফারহানের চোখ একবার রিমির দিকে গিয়েই মাটির দিকে সরে যায়। কেন এসেছেন? আমি তো রাস্তার লোক। রাস্তার লোকের জন্য কেউ এত ঝুঁকি নেয় না। রাস্তার লোককে ইজ্জত বাঁচাতে জানে? আপনি জানোয়ারদের মাঝখানে মানুষ, আর মানুষই মানুষকে ফেলে রাখতে পারি না। শার্টটা খুলুন। না, মানে ঠিক আছে, আমি লাগিয়ে নেব। ন্যাকামি করবেন না তো। হাত তো নাড়াতেই পারছেন না, খুলুন বলছি। রিমি নিজে এগিয়ে এসে ফারহানের শার্টের বোতাম খুলতে শুরু করে। ফারহানের বুক ধড়ফড় করছে। শার্টটা শরীর থেকে সরে যেতেই রিমির হাত থমকে যায়। ফুচকাওয়ালার এমন সুঠাম পেশিবহুল শরীর, ফারহানের চওড়া বুক, পেটের সিক্স প্যাক, অ্যাবস সবই লন্ডনের জিমে তৈরি করা। রিমির কান গরম হয়ে ওঠে। ইস, বুকের এখানটা তো কালশিটে পড়ে গেছে, রক্ত জমে আছে। ও কিছু না, অভ্যেস হয়ে যাবে। চুপ করুন, একদম চুপ। রিমি আঙুলে করে গরম হলুদ চুন তুলে নেয়। ফারহানের বুকে হাত ছোঁয়াতে ফারহান শিউরে ওঠে। রিমির হাতটা ঠান্ডা আর ফারহানের শরীর জ্বরে পুড়ছে। আহ, লাগলো? খুব বেশি গরম? না ঠিক আছে, লাগান। মিথ্যে বলছেন? শরীর তো কাঁপছে, সহ্য করুন একটু। রিমি খুব আলতো করে ফারহানের বুকে মলম মালিশ করতে থাকে। তার ভেজা চুল ফারহানের কাঁধে এসে পড়ছে। রিমির নিঃশ্বাসের গরম হাওয়া ফারহানের গলায় লাগছে। একটা তীব্র নিষিদ্ধ আকর্ষণ দুজনকে গ্রাস করে। ফারহান নিজের হাতটা মুঠো করে চাদরটা খামচে ধরে। রেমি, হুম। আপনি চলে যান প্লিজ। কেন, ভয় পাচ্ছেন নাকি আমাকে সহ্য হচ্ছে না? না, ভয় পাচ্ছি নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর। আমরা দুজন এই বন্ধ ঘরে, এটা ঠিক হচ্ছে না। ঠিক বেঠিকের হিসেব পরে হবে, আগে ব্যথা কমুক। রিমি মলম লাগাতে লাগাতে ফারহানের আরও কাছে এগিয়ে আসে। তার ভেজা ওড়নাটা কাঁধ থেকে খসে পড়ে যায়। রিমির গলার ভাঁজ, বুকের ওঠানামা মোমবাতির আলো স্পষ্ট হয়ে ওঠে। ফারহান শ্বাস বন্ধ করে ফেলে। আমার দিকে তাকাচ্ছেন না কেন? তাকালে কি পাপ হবে? পাপের ভয় নেই, ভয় আগুনের। আমরা দুজনেই যে বারুদের ওপর দাঁড়িয়ে আছি রিমি। পড়লে দুজনেই পড়বো, একা পড়তে আর ভালো লাগে না। রিমি ফারহানের চোখের দিকে তাকায়। তাদের মুখের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। ফারহান রিমির কোমরটা আলতো করে ধরে। রিমি বাধা দেয় না, সে ফারহানের কাঁধে মাথা রাখে। আপনার শরীর ভেজা, জ্বর আসবে। আসুক, আপনার জ্বরের সাথে আমার জ্বর মিশে যাক। পাগল মেয়ে। আপনার জন্যই তো। জানেন, যখন ওরা আপনাকে মারছিল আমার মনে হচ্ছিল মারগুলো আমার গায়ে লাগছে। কেন বলুন তো? জানি না, হয়তো মায়া। শুধু মায়া, আর কিছু না? বলতে বারণ আছে, কিছু কথা না বলাই ভালো। ফারহান রিমির কপালে একটা আলতো চুমু খায়। রিমি চোখ বন্ধ করে নেয়। বাইরের বৃষ্টির শব্দের সাথে তাদের বুকের ধরফরানি মিশে যায়। পরদিন সকাল 9:30। শহরের দেওয়ালে দেওয়ালে নতুন পোস্টার। এমপি আজহার চৌধুরী প্রেস কনফারেন্স করছেন। সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে। আজহার চৌধুরীর চোখে রোদ চশমা, কিন্তু গলার স্বরে কান্না মেশানো অভিনয়। আপনারা আমার অবস্থা বুঝছেন না। আমার একমাত্র ছেলে ফারহান লন্ডনের ব্যারিস্টারি পড়েছিল, সেখান থেকে ওকে কেউ কিডন্যাপ করেছে। আমার সন্দেহ আন্তর্জাতিক কোনো চক্র এর পেছনে আছে। ও দেশে ফিরেছিল আমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু এয়ারপোর্টের পর থেকে আর ওর কোনো খোঁজ নেই। স্যার, কিন্তু শোনা যাচ্ছে আপনার ছেলে নেশাগ্রস্ত ছিল, বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়েছে। শাট আপ, একদম চুপ। আমার ছেলের নামে বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ফারহান সোনার টুকরো ছেলে, ও আমার গর্ব। ইন্সপেক্টর কবির, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আমার ছেলেকে আজকের মধ্যে খুঁজে বের করুন। বস্তি, হোটেল, স্টেশন কোথাও যেন বাদ না যায়। পুলিশ বাহিনী বস্তিতে ঢুকে পড়ে। ইন্সপেক্টর কবির হাতে ফারহানের একটা পুরনো ছবি নিয়ে ঘুরছে। ফারহান তখন দোকানে। সে আজ মাথায় একটা গামছা খুব কায়দা করে বেঁধেছে, যাতে মুখের অর্ধেকটা ঢাকা থাকে। সে ভাজা পোড়া বানাচ্ছে, বুকটা তার টিপ টিপ করছে। এই যে, এই দোকানদার, এদিকে আয়। ফারহান না শোনার ভান করে। সে কড়াইতে চামচ নাড়তে থাকে।
কিরে কানে কালা নাকি? পুলিশ ডাকছে আর তুই ভাব নিচ্ছিস? কবির লাঠি দিয়ে টিনের কাউন্টারে বাড়ি মারে। ফারহান চমকে ওঠার ভান করে তাকায়, তার চোখে মুখে ভয়ের ছাপ আনার চেষ্টা। এই ছবিটা দেখ। এই ছেলেকে দেখেছিস কোথাও? ফর্সা, লম্বা, স্মার্ট, তোর মতোই হাইট। ভালো করে দেখ। ফারহান ছবিটার দিকে তাকায়। ছবিতে সে কোটটাই পরা, ক্লিন শেভড, আর এখন তার গালে দাড়ি, মুখে কালি ঝুলি। আহ আহ উহ কি করছিস? কথা বলতে পারিস না? ফারহান মাথা নাড়ে, মানে না। বোবা, শালা কপালটাই খারাপ। এই, তুই সত্যি বোবা নাকি নাটক করছিস? গামছাটা খোলতো দেখি। ফারহান জমে যায়। গামছা খুললে কানের কাছে একটা জন্ম দাগ আছে, সেটা কবির চিনে ফেলতে পারে। কবির হাত বাড়ায় গামছাটা ধরে টান দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে রিমি দৌড়ে আসে। রিমি কলেজে যাচ্ছিল। স্যার স্যার, দয়া করে ওকে মারবেন না, ও খুব ভয় পায়। তুই কে রে মাগি? মাঝখানে আসছিস কেন? আমি ওর বোন হই স্যার, মানে পাড়াতো বোন। ও আমার দূর সম্পর্কের ভাই, গ্রাম থেকে এসেছে পেটের দায়ে। ও জন্ম থেকেই বোবা, কানেও কম শোনে। ওকে মেরে লাভ নেই স্যার, ও তো কিছুই বলতে পারবে না। বোবা, কিন্তু এর চোখগুলো দেখছিস? কেমন যেন জল করছে, চেনা চেনা লাগছে। স্যার, গরিবের পেটে খিদে থাকলে চোখ অমনি জলে। ও তো দুদিন ধরে কিছু খায়নি ঠিক মতো, গ্রাম থেকে পালিয়ে এসেছে মহাজনের ভয়ে। ও কি করে জানবে এমপির ছেলে কোথায়? তাও ঠিক, এমপি ছেলে লন্ডনে থাকে, সে এই নর্দমায় ফুচকা বেচবে কেন? লজিক আছে। চল রে, পাশের গলিটা দেখি। পুলিশ চলে যায়। ফারহান টুলের ওপর ধপ করে বসে পড়ে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে রিমির দিকে তাকায়। রিমি, চুপ, একদম কথা বলবেন না। এখন ওর আশেপাশে আছে। তুমি আমাকে বাঁচালে কেন? আমি যদি সত্যি কোনো অপরাধী হতাম? অপরাধীর চোখে ভয় থাকে, আপনার চোখে জেদ আছে। আর মিথ্যে বললাম কারণ আমি জানি পুলিশ গরিবদেরকে মারে আর বড়লোককে সেলাম করে। আপনাকে পুলিশের হাতে দেওয়া মানে বাঘের মুখে ঠেলে দেওয়া। পরশুদিনও আপনি মার খেয়েছেন। তুমি জানো না রিমি, তুমি আজ কাকে বাঁচালে? এই ঋণের বোঝা আমি বইব কি করে? ঋণ শোধ করতে হবে না, শুধু বেঁচে থাকুন। এই বস্তিতে পুরুষ মানুষ খুব কম, জানোয়ার বেশি। একজন মানুষকে বাঁচিয়ে রাখাটা আমার দরকার ছিল। কথা দিচ্ছি রিমি, এই বোবা ফুচকাওয়ালা একদিন তোমার সব কথার উত্তর দেবে। সেদিন হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। সেটা সেদিন দেখা যাবে, এখন কাজে মন দিন। হাত কাঁপছে কেন? ফুচকা পুড়ছে যে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমি এখন চলি, কলেজ যাব। আবার ফেরার সময় মার ওষুধের জন্য শফিক চাচার ফার্মেসিতে যেতে হবে। সাবধানে থাকবেন। ঠিক আছে, তুমিও সাবধানে যেও। এরপর রিমি সেখান থেকে কলেজে চলে যায়। সারাদিন ক্লাস করে সন্ধ্যা 7টায় সে তপসিয়া মোড়ের জনসেবা ফার্মেসিতে আসে। দোকানের কাউন্টারে ভিড়। কাছের শোকেসের ওপাশে বসে আছেন বয়স্ক কম্পাউন্ডার শফিক চাচা। রিমি ভিড় ঠেলে কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। তার হাতে একটা দুমড়ানো প্রেসক্রিপশন। সে আঁচল দিয়ে মুখের ঘাম মুছে ইতস্তত করে। শফিক চাচা, মায়ের ইনসুলিনটা এসেছে? গত পরশু বলেছিলেন আনিয়ে রাখবেন। ও রিমিমা, হ্যাঁ এসেছে, কিন্তু দামটা তো বেড়েছে রে মা। আগে যেটা 450 ছিল, এখন সেটা 480 টাকা। কোম্পানি দাম বাড়িয়েছে। রিমি ব্যাগ হাতড়ে কিছু খুচরো টাকা আর নোট বের করে গোনে। তার কাছে আছে মাত্র 320 টাকা। চাচা, আমার কাছে তো 320 টাকা আছে। বাকিটা বাকিটা কি খাতায় লিখে রাখবেন? আমি টিউশনির টাকা পেলেই দিয়ে দেব। প্লিজ চাচা, কাল থেকে মা ইনসুলিন নেয়নি। তুই তো গত সপ্তাহের 150 টাকা শোধ করিসনি। এভাবে কতদিন চলবে বলতো? দোকানটা তো আর চারাটি না, মালিক আমাকেই বকাবকি করে। চাচা, আমি কথা দিচ্ছি আগামী মাসে 1 তারিখে সব শোধ করে দেব। আপনি ওষুধটা না দিলে আজ রাতে মায়ের সুগার ফল্ট করতে পারে। ছোটবেলায় তো বাবার হাত ধরে কত আসতাম আপনার দোকানে, একটু দয়া করুন। নে ধর, তোর বাবার কথা মনে করিয়ে দিলাম, কিন্তু মনে রাখিস 1 তারিখের পর আর বাকি হবে না।
রিমি ওষুধটা বুকের কাছে আঁকড়ে ধরে। তার চোখে জল এসে যায়, কিন্তু সে সবার সামনে কাঁদে না। মাথা নিচু করে দোকান থেকে বেরিয়ে আসে। সে সোজা বাড়িতে এসে পড়ে। ঘরের ভেতরে একটা 10 পাওয়ারের বাল্ব জ্বলছে। একপাশে একটা নড়বড়ে চৌকি, সেখানে শুয়ে আছেন রিমির মা সামিনা বেগম। তার শরীর কঙ্কালসার, চোখের নিচে কালশিটে। তিনি ক্রমাগত কাশছেন। ঘরের অন্য কোণে রান্নার আয়োজন চলছে। চাল বাড়ন্ত, তাই শুধু ফেনা ভাত হচ্ছে। রিমি, ও রিমি, এসেছিস মা? রিমি ঘরে ঢুকে ব্যাগটা রেখে মায়ের কাছে বসে। হ্যাঁ মা, এই তো ইনসুলিন নিয়ে এসেছি। তুমি ওটা নিয়ে চিন্তা করো না তো। শরীরটা কেমন লাগছে এখন? শরীর আর কি ভালো থাকবে রে, হাড়ের ভেতর জ্বরটা বসে গেছে। তুই এত দেরি করলি কেন? আমি ভয়ে মরি, ওই সুলতানের দলবল যদি রাস্তায় কিছু বলে। ধুর পাগলি মা, আমাকে কি বলবে? আমি তো তোমার বাঘের বাচ্চা মেয়ে। আর সুলতান ভাই তো আজ দোকানেই ছিল না। তুই আমার কাছে কিছু ভুল করছিস রিমি। আমি অসুস্থ হতে পারি, কিন্তু অন্ধ নই। তোর চোখের নিচে কালি শুকনো মুখ, তুই কি দুপুরে কিছু খেয়েছিলি? হ্যাঁ মা, খেয়েছি তো। ওই টিউশনি বাড়ির আন্টি খুব ভালো, জোর করে রুটি মাংস খাইয়ে দিল। আমার পেটে একদম ভরা। রিমির পেটে তখন আগুনের মতো ক্ষুধা। দুপুরে সে কিছুই খায়নি, কিন্তু মায়ের সামনে সে এমনভাবে পেটটা ধরে যেন খুব বেশি খেয়ে ফেলেছে। মিথ্যে বলিস না। তুই মিথ্যে বললে তোর নাক লাল হয়ে যায়। শোন, আমার চিকিৎসার জন্য আর টাকা খরচ করিস না। আমি কদিন আর বাঁচবো। তুই বরং নিজের বিয়ের জন্য কিছু টাকা জমা। আমি মরে গেলে তোকে কে দেখবে? চুপ করো তো, একদম মরা বাঁচার কথা বলবে না। ডাক্তার বলেছে অপারেশনটা হলেই তুমি একদম সুস্থ হয়ে যাবে। আর বিয়ে, আমি বিয়ে করব না। সারা জীবন তোমার কাছেই থাকবো। পাগলি আমার, রাজপুত্রের মতো বর আসবে তোর, দেখিস। আল্লাহ কি আর সব পথ বন্ধ করে রাখে? দেখিস এমন কেউ আসবে যে তোর সব কষ্ট মুছে দেবে। রিমি মায়ের ইনসুলিনটা পুশ করে দেয়। সামিনা বেগম ব্যথায় একটু কুঁকড়ে ওঠেন। রিমি মায়ের গায়ের চাদরটা ঠিক করে দেয়। তুমি একটু সৌমা, আমি ভাতটা দেখে আসি। আজ একটু নুন ভাতই খাই, কাল মাছ আনবো। মাছ লাগবে না, তুই আমার পাশে বসে দুটো কথা বল, তাতেই পেট ভরে যাবে। জানিস, আর স্বপ্নে তোর বাবাকে দেখলাম। বললো, সামিনা, চিন্তা করিস না, আমাদের রিমির জন্য আমি ফেরেশতা পাঠিয়েছি। ফেরেশতা? এই বস্তিতে ফেরেশতাও ঢুকতে ভয় পায় মা। এখানে শুধু শয়তান আর তাদের চেলা চামুন্ডারা থাকে। হঠাৎ দরজায় শব্দ হয়। কেউ একজন কড়া নাড়ছে না, বরং দরজার বাইরে দাঁড়িয়ে রাখছে। রিমি, ও রিমি। কে? এত রাতে কে ডাকে? সুলতান নয় তো আবার? ভয় নেই মা, তুমি শুয়ে থাকো, আমি দেখছি। রিমি ওড়নাটা গায়ে জড়িয়ে সাবধানে দরজার দিকে এগিয়ে যায়। তার হাতে ভাতের হাঁড়ি নামানো সাঁড়াশিটা ধরা, আত্মরক্ষার জন্য। সে দরজাটা একটু ফাঁক করে। বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ফারহান। তার হাতে একটা বিরিয়ানির প্যাকেট। কি ব্যাপার? আবার কি হলো? পুলিশ ফিরে এসেছে? না, পুলিশ আসেনি, বিরিয়ানি এসেছে। আরসুলানের স্পেশাল মটন বিরিয়ানি। আরে আপনি আপনি এত রাতে আমার বাড়িতে? কেন, আসতে বারণ আছে নাকি? আপনার জন্য বিরিয়ানি এনেছি। বিরিয়ানি? আপনি কি ব্যাংক ডাকাতি করছেন নাকি? ফুচকা বেচে বিরিয়ানি কেনা যায়? ব্যাংক ডাকাতি করিনি, তবে রক্ত বেঁচেছি বলতে পারো। মানে রক্ত পানি করা পরিশ্রমের পয়সা। আজ অনেক বিক্রি হয়েছে। ভাবলাম একা খাবো না, তোমাদের নিয়ে খাবো। আমাদের নিয়ে কেন? আমরা কি আপনার আত্মীয়? আত্মীয়ের চেয়েও বেশি কিছু। মানুষ কি শুধু রক্তের সম্পর্কে আপন হয়? বিপদের দিনে যে পাশে দাঁড়ায়, সেই তো আসল আপন। ধরো এটা, এখান থেকে কিছুটা তোমার মাকে দিয়ে আসো। দুজনে বারান্দার শান বাঁধানো মেঝেতে বসে। রিমি প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়। সেখান থেকে তার মাকে কিছুটা দিয়ে আসে। আলু আর মাংসের টুকরোটা যত্ন করে ফারহানের দিকে এগিয়ে দেয়। নিন, আলুটা আপনি খান। আমি জানি ফুচকাওয়ালারা আলু খুব ভালোবাসে। মজা করছো? খাও। ফারহান খেতে শুরু করে। সে খুব কায়দা করে চামচ দিয়ে মাংসটা কাটে। তার খাওয়ার ধরন দেখে রিমি অবাক হয়ে তাকিয়ে থাকে। একটু কথা জিজ্ঞেস করবো? আরিয়ান, করো। তোমার আসল বাড়ি কোথায়? সত্যি করে বলো তো। তোমার এই চামচ ধরার স্টাইল, তোমার ওই ইংলিশ অ্যাকসেন্ট মাঝে মাঝে বেরিয়ে পড়ে। তুমি কে? মনে হয় তুমি এই জগৎটা শুধু দেখছো। এটা তোমার জগৎ না।
তুমি ভুল করে এখানে পড়ে গেছো। ভুল করে নয় রেমি, ইচ্ছে করে। জায়গা জিনিসটা কি জানো? যেখানে মানুষ শান্তি পায় সেটাই তার জায়গা। ওই প্রাসাদে, মানে আমার আগের বাড়িতে আমি দম বন্ধ হয়ে মরতাম। আর এই ভাঙা বারান্দায় তোমার সাথে বসে এই বিরিয়ানি খেতে আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি। প্রাসাদ? তার মানে তুমি বড়লোক বাড়ির ছেলে? ছিলাম। এখন আমি শুধুই আরিয়ান, ফুচকাওয়ালা আরিয়ান। সবারই একটা অতীত থাকে রেমি, যা সে ভুলতে চায়। আমার অতীতটা একটা সোনার খাঁচা ছিল। আমি সেই খাঁচা ভেঙে পালিয়েছি। আর যদি সেই খাঁচার মালিক তোমাকে খুঁজে পায়? পাবে না, কারণ আমার কাছে এখন একটা জাদুকরী শক্তি আছে। কি শক্তি? তুমি আমার বর্তমান হলে তুমি। আর এই বস্তি, যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ কোনো এমপি, মানে কোনো শক্তি আমাকে এখান থেকে সরাতে পারবে না। এমপি? তুমি এমপির কথা বললে কেন? আরে না, মানে উদাহরণ দিলাম আর কি। এমপি, মন্ত্রী, পুলিশ কেউ না। ওই যে খবর শুনলে না, আমাদের এমপির ছেলে নাকি নিখোঁজ। তোমার কথায় অনেক গোলক ধাঁধা আরিয়ান, কিন্তু কেন জানি না তোমার গোলক ধাঁধায় হারাতে ইচ্ছে করে। হারিও না, পথ চিনে রেখো। সামনে অনেক অন্ধকার রাস্তা, তখন তোমাকেই আলো ধরতে হবে। ফারহান রিমির হাতের ওপর নিজের হাতটা রাখে। রিমি হাতটা সরায় না। সে ফারহানের চোখের দিকে তাকায়। সেখানে ভালোবাসার চেয়েও বেশি কিছু আছে। আছে এক গভীর বিশ্বাস। জানো, আমার মা সবসময় বলতো, রাজপুত্ররা ঘোড়ায় চড়ে আসে না, তারা পায়ে হেঁটে আসে, ধুলো মেখে। আমার মনে হয় মা ঠিকই বলতো। আমি রাজপুত্র নই রিমি, আমি তোমার ফুচকাওয়ালা, যে তোমার ঝালের আবদার মেটাতে পারে। ঝাল তো অনেক হলো, এবার একটু মিষ্টি খাওয়াও। মিষ্টি? বিরিয়ানির পর? না, কথার মিষ্টি। আমাকে কথা দাও, যাই ঘটুক তুমি আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম, যদি মরেও যাই ভূত হয়ে তোমার ফুচকার হাড়িতে বসে থাকবো। দেখ, ভূত হতে হবে না, মানুষ হয়েই থেকো। মানুষ হয়ে থাকলেও কিন্তু বিপদ আছে। কি বিপদ? মানুষের তো খিদে পায়, ঘুম পায়, আর পাওনা আদায়ের ইচ্ছেও হয়। পাওনা? কিসের পাওনা? এই যে রিস্ক নিয়ে বিরিয়ানি খাওয়ালাম, এর বিলটা কে দেবে? আমি কিন্তু বাকি রাখি না ম্যাডাম। ওরে বাবা, খুব হিসেবে দেখছি। বিল দেওয়ার মতো টাকা এখন আমার কাছে নেই, খাতায় লিখে রেখো, পরে সুদে আসলে শোধ করে দেব। টাকা তো চাইনি, অন্য কিছু দিয়েও তো শোধ করা যায়। যেমন? যেমন তোমার মিষ্টি মুখের একটা হাসি, কিংবা কিংবা? তোমার ঠোঁটের কোনায় ওই লেগে থাকা বিরিয়ানির চালটা। রিমি চমকে উঠে তাড়াতাড়ি ওড়না দিয়ে ঠোঁট মুছতে যায়, কিন্তু ভুল জায়গায় মোছে। কোথায়? এখানে? উহুম, হলো না। তবে কোথায়? ধুর, তুমি বোকা বানাচ্ছ আমাকে। আমি সরিয়ে দিচ্ছি, নড়বে না একদম। ফারহান খুব ধীরে নিজের হাতটা বাড়ায়। রিমির হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু সে সরে যায় না। ফারহান তার বুড়ো আঙুল দিয়ে রিমির ঠোঁটের কোণ থেকে আলতো করে চালের দানাটা সরিয়ে দেয়। তার আঙুলের স্পর্শ রিমির ঠোঁটে এক মুহূর্তের জন্য থেমে থাকে। ফারহানের আঙুলটা রিমির নরম ঠোঁটের উষ্ণতা অনুভব করে। শোধ হয়ে গেছে। তুমি তুমি খুব অসভ্য আরিয়ান। জানি, ফুচকাওয়ালারা একটু অসভ্যই হয়। ভদ্রতা তো প্রাসাদের লোকেদের জন্য। যাও এবার, অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হবে। যাচ্ছি, কিন্তু মনটা যে এখানে পড়ে রইলো। মনটা আপাতত পকেটে ঢোকাও, কাল সকালে দোকান খোলার সময় বের করো। যাও বলছি। ঠিক আছে, শুভরাত্রি আমার মেজাজি রাজকন্যা। শুভরাত্রি আমার বোকা আর বোবা ফুচকাওয়ালা। ফারহান অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। রিমি যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের ঠোঁটে হাত দিয়ে সেই স্পর্শটা অনুভব করার চেষ্টা করে। তার অজান্তেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে ওঠে। এভাবেই তাদের না বলা প্রেমের মাঝে দিয়ে ধীরে ধীরে 15 দিন কেটে যায়। গত 15 দিনে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।
ফারহানের ফুচকার দোকান এখন বেশ জনপ্রিয়, আর রিমির সাথে তার সম্পর্কটা ফুচকাওয়ালা কাস্টমার থেকে সরে এসে এক বেনামি ভালোবাসার ওপারে দাঁড়িয়েছে। কিন্তু নিয়তি সবসময় সুখ সয় না। রিমির মা সামিনা বেগমের দুটো কিডনি বিকল হওয়ার পথে, ডাক্তার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এদিকে সুলতানের ডেরা, বস্তির ক্লাবঘর। সন্ধ্যা 7টা, ক্লাবঘরের ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। সুলতান ক্যারাম খেলছে তার সাগরেদদের সাথে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। রিমি ভেজা কাপড়ে, এলোমেলো চুলে হন্তদন্ত হয়ে ক্লাবে ঢোকে। তার চোখ ফোলা, গত 2 দিন সে ঘুমায়নি। সুলতান ভাই দোহাই আপনার, আমার কথাটা শুনুন। আরে স্ট্রাইকারটা তো ঠিকঠাক মারতে দে, দেখছিস না কুইন পকেটে ফেলার চেষ্টা করছি। কুইন পাওয়া কি এত সহজ? আমার মা মরে যাচ্ছে সুলতান ভাই, নার্সিংহোম ভর্তি নিচ্ছে না, 50,000 টাকা ডিপোজিট চাইছে। আপনি তো বলেছিলাম না, সুলতান যা বলে তা করে। কিন্তু সুলতান তো আর চ্যারিটি খুললে বসেনি রে বাকি। গিভ অ্যান্ড টেক, দুনিয়াটা এভাবেই চলে। আমি আপনার সব টাকা শোধ করে দেব, সারা জীবন আপনার বাচ্চার আয়া হয়ে থাকবো, ঘর মুছে দেব। আমাকে টাকাটা দিন, মায়ের নিঃশ্বাস আটকে আসছে। আয়া ঝি ওইসব কাজের জন্য তো অনেক লোক আছে। তোর ওই মাখন শরীরে কি ঘর মোছার কাজ মানায়? আমার অফারটা তো তোকে আগেই দিয়েছিলাম। আজ রাত, মাত্র একটা রাত, কাল সকালে তোর মা ভিআইপি কেবিনে শুয়ে থাকবে, দেখিস। ছি, আপনি মানুষ না জানোয়ার। একটা মৃত্যু পথযাত্রী মায়ের মেয়ের সাথে এসব কথা বলতে আপনার জিভ আটকায় না? আমি ভিক্ষা চাইছি, শরীর বেচতে আসিনি। ভিক তো ভিখারিকে দেওয়া হয়, তুই তো রানী। শোন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, বুঝেছিস? টাকা টেবিলে রাখা আছে, কাপড়টা খোলো, টাকাটা তোলো আর চলে যাও। চুপ করুন, একদম চুপ। আমি ভেবেছিলাম আপনার ভেতরে হয়তো কোথাও একটু মানুষ লুকিয়ে আছে, কিন্তু আপনি একটা পিশাচ। পিশাচ? আমাকে গাল দিচ্ছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ দিচ্ছি, 1000 বার দেব। আপনার ওই নোংরা টাকার মুখে আমি থুতু দিই। রিমি সত্যি সত্যি সুলতানের মুখের ওপর একদলা থুতু ছিটিয়ে দেয়। পুরো ক্লাবঘর স্তব্ধ হয়ে যায়। সুলতানের সাগরেদরা হা করে তাকিয়ে থাকে। সুলতান ধীরে ধীরে গাল থেকে থুতুটা মরছে, তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তুই সুলতানের মুখে থুতু দিলি? এই বস্তির বাঘের মুখে? আজ তোকে আমি উলঙ্গ করে পুরো বস্তি ঘোরাবো। ধর ওটাকে। খবরদার, গায়ে হাত দেবেন না, আমি পুলিশ ডাকবো। পুলিশ? পুলিশ তো আমার পকেটে থাকে রে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। টান দে ওর ওড়নাটা। সুলতান নিজে এগিয়ে এসে রিমির ওড়নাটা ধরে সজোরে টান মারে। ওড়নাটা ছিঁড়ে সুলতানের হাতে চলে আসে। রিমি নিজেকে দুহাত দিয়ে ঢেকে আর্তনাদ করে ওঠে। সুলতান তার চুল ধরে তাকে হিঁচড়ে প্রাপ শুদ্ধ বাইরে নিয়ে আসে। দেখো, সবাই দেখো, এই সেই সতী সাবিত্রী যে আমার মুখে থুতু দেয়। আজ এর তেজ আমি নামাবো। পচা, আমার ঘরে বিছানা কর। আজ সবার সামনেই বাসর হবে। বাঁচান, কে আছেন? বাঁচান মাগো। এদিকে ফারহান এক মনে সেদ্ধ আলু মাখছে। তার হাতে আজ একটু বেশি জোর। সে ভাবছে রিমির কথা। সকাল থেকে রিমিকে দেখেনি। একটা বাচ্চা ছেড়ে রিমির ছাত্র দৌড়ে আসার দোকানের সামনে। ছেলেটা হাঁপাচ্ছে। আরিয়ান ভাইয়া শিগগিরই চলো, সুলতান ভাই রিমি আপুকে মেরে ফেলবে। ক্লাবের সামনে কাপড় ছিঁড়ে ফেলছে আপুর। কি? ফারহানের হাতের মুঠোয় থাকা সেদ্ধ আলুটা মুহূর্তের মধ্যে চটকে ভর্তা হয়ে যায়। আলুর সাথে তার হাতের আঙুলগুলো দেবে যায়। তার মস্তিষ্কে যেন একটা বিস্ফোরণ ঘটে। গত কয়েক মাস ধরে যে শান্ত ধীরস্থির ফুচকাওয়ালা সেজে সে ছিল, সেই মুখোশটা এক নিমেষে খসে পড়ে। তার শিরা শিরা চৌধুরী পরিবারের গরম রক্ত আর লন্ডনের স্ট্রিট ফাইটিংয়ের নেশা জেগে ওঠে। সুলতান, তোর মরণ আজ আমার হাতেই লেখা আছে। ফারহান দোকান ফেলে দৌড় দেয়। সে যখন দৌড়াচ্ছে তার পায়ের নিচে কাদা ছিটকে যাচ্ছে। তার চোখ এখন আর কোনো মানুষের চোখ নয়, ওটা একটা শিকারী বাঘের চোখ। ঘটনাস্থলে তখন ভিড় জমে গেছে। সুলতান রিমির কামিজের হাতা ধরে টানছে। রিমি মাটিতে পড়ে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কেউ ভয়ে এগোচ্ছে না। ফারহান ভিড় ঠেলে ঝড়ের বেগে ঢোকে। হাত ছড়া। কে রে? আবার সেই ফুচকাওয়ালা? আজ তোকে।
সুলতান কথা শেষ করতে পারে না। ফারহান কোনো ওয়ার্নিং দেয় না। সে সোজা দৌড়ে এসে জাম্প করে একটা সুপারম্যান পাঞ্চ মারে সুলতানের চোয়ালে। করাত করে একটা হাড় ভাঙার শব্দ হয়। সুলতান ছিটকে গিয়ে নর্দমার পাশে সিমেন্টের স্ল্যাবের ওপর পড়ে। তার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হতে থাকে। বসকে মেরেছে, মার শালা। আয়, আজ তোদের সবাইকে জ্যান্ত কবর দেবো। 4 জন গুন্ডা একসাথে ফারহানকে আক্রমণ করে, কিন্তু ফারহান আজ মার খাওয়ার জন্য দাঁড়ায়নি। সে একজন গুন্ডার খুশি ডজ করে তার সোনার প্লেক্সাসে অর্থাৎ পেটের মাঝখানে একটা আপার কাট মারে। লোকটা নিঃশ্বাস নিতে না পেরে নীল হয়ে পড়ে যায়। দ্বিতীয়জন লাঠি নিয়ে মারতে এলে ফারহান হাত দিয়ে লাঠিটা আটকে সেটা কেড়ে নিয়ে তার হাঁটুতে মারে। তৃতীয় জনকে সে কলার ধরে শূন্যে তুলে আছাড় মারে। সুলতান রক্তমাখা মুখে উঠে দাঁড়িয়ে বলে, তোরা কি করছিস? মার ওটাকে, চাকু বের কর। একজন পকেট থেকে ফোল্ডিং চাকু বের করে ফারহানের দিকে তেড়ে আসে। রিমি চিৎকার করে ওঠে, আরিয়ান সাবধান, চাকু। ভয় নেই রিমি, চোখ বন্ধ করো। চাকুটা ফারহানের পেটে ঢোকার ঠিক আগের মুহূর্তে ফারহান লোকটার কবজি মুচড়ে দেয়। হাড় মটকে যাওয়ার শব্দে শিউরে ওঠে সবাই। ফারহান চাকুটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে এবং লোকটার বুকে পরপর 3টে লাথি মারে। লোকটা ছিটকে সুলতানের পায়ের কাছে গিয়ে পড়ে। ফারহানের নিঃশ্বাস ভারী, তার শার্টের বোতাম ছিঁড়ে গেছে, বাইসেপগুলো ফুলে উঠেছে। বলেছিলাম না ভদ্র মহিলার গায়ে হাত দিবি না, তুই শুনলি না। এখন তোর কি হবে? তুই কে? সাধারণত ফুচকাওয়ালারা এভাবে মারতে পারে না। তুই পুলিশ। আমি কি জানলে তুই হার্ট অ্যাটাক করবি? আমি এই মেয়েটার ঢাল, আর যদি কেউ ওর দিকে চোখ তুলে তাকাস আমি সেই চোখ উপড়ে নেব। মনে রাখবি, বাঘ ঘাস খায় না, আর আমি। ফারহান থেমে যায়। সে প্রায় বলেই ফেলেছিল আমি আজহার চৌধুরীর ছেলে। সে নিজেকে সামলে নেয়। সুলতান ভয়ে পেঁচাতে থাকে। ফারহান রিমিকে মাটি থেকে তোলে, নিজের শার্টটা খুলে রিমির গায়ে জড়িয়ে দেয়। চলো, আর এক মুহূর্ত এখানে নয়। আরিয়ান, তুমি এদেরকে সবাইকে? সব পরে শুনবে, আগে চলো। সুলতানের ডেরা থেকে কিছুটা দূরে এসে ফারহান রিমির হাত ছেড়ে দেয়। তার বুকের ওঠানামা তখনও স্বাভাবিক হয়নি। রাগে তার শরীর কাঁপছে। সে সজোরে পাশের ইটের দেওয়ালে একটা ঘুষি মারে। রিমি ভয়ে কুঁকড়ে যায়। ফারহান ঝট করে ঘুরে দাঁড়ায় রিমির দিকে। তার চোখ এখন আগুনের মতো জ্বলছে। ছি, নিজের ওপর ঘৃণা হচ্ছে আমার। তুমি এত নিচে নামতে পারলে রিমি? টাকার জন্য ওই জানোয়ারটার কাছে নিজেকে সঁপে দিতে গিয়েছিলে। তুমি আমাকে ভুল বুঝছো আরিয়ান। আমি নিজেকে বেচতে চাইনি। আমি শুধু টাকা ধার চাইতে গিয়েছিলাম। আমার মায়ের দোহাই দেবে না, একদম না। কোনো মা চায় তার মেয়ে বেশ্যা হয়ে তার চিকিৎসার টাকা জোগাড় করুক? বলো, তোমার মা জানলে কি ওই টাকায় চিকিৎসা করাতো, নাকি বিষ খেয়ে মরে যেত? চুপ করো, মুখ সামলে কথা বলো আরিয়ান। তুমি কি বুঝবে আমার জ্বালা? পকেটে যখন একটা কানাকড়ি থাকে না, ডাক্তার যখন বলে টাকা না দিলে পেশেন্ট নিয়ে যান, তখন হিতাহিত জ্ঞান থাকে না আরিয়ান। আমি ভিখারির আবার ইজ্জত কিসের? ভিখারি? নিজেকে ভিখারি ভাবো তুমি? আমি তো ভেবেছিলাম তুমি রাজরানী, যার মেরুদণ্ড আছে, কিন্তু আজ দেখলাম তুমিও সুলতানের ওই সস্তা টাকাগুলোর কাছে বিক্রি হয়ে গেলে। কেন রিমি, আমাকে একবার বলতে পারলে না আমি কি মরে গিয়েছিলাম? কাকে বলতাম? তোমাকে? তুমি কে? তুমি তো নিজেই একটা ফুচকাওয়ালা। সারাদিন রোদে পুড়ে 200 টাকা কামাও। তোমাকে বলে কি হতো? তুমি কি 50,000 টাকা দিতে পারতে? উল্টে তোমাকে ওরা মারতো। আমার জন্য কেন তুমি মরবে? এমনিতেই এর আগেও আমার জন্য মার খেয়েছো, আর আমি এটা দ্বিতীয়বার চাই না। ফারহান রিমির দুকাঁধ খামচে ধরে ঝাঁকুনিয়ে দিয়ে বলে, মরবো কি বাঁচবো সেটা ভাবার দায়িত্ব আমার, কিন্তু তুমি কেন ওই বাঘের খাঁচায় ঢুকলে? জানো আজ কি হতে পারত? আমি যদি ঠিক সময় না পৌঁছতাম, ওরা তোমাকে খুব লেখেত, ছিঁড়ে ফেলতো তোমাকে। তখন ওই টাকা দিয়ে কি করতে? তাহলে মরে যেতাম। মায়ের চোখের সামনে ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো না? তুমি তো বড় বড় ডায়লগ দিচ্ছ আরিয়ান, কিন্তু বাস্তবটা সিনেমা বা গল্পের মতো নয়। এখানে ইজ্জত দিয়ে পেট ভরে না, টাকা দিয়ে ভরে। আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে।
পিঠ দেয়ালে ঠেকলে মানুষ লড়াই করে, আত্মসমর্পণ করে না। আর টাকার এত গরম, আমি যদি বলি টাকার পাহাড়ে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি, আমি যদি বলি ওই সুলতানের মতো 10টা সুলতানকে কেনার ক্ষমতা আমার আছে, তখন কি বলছো তুমি? তোমার মাথা ঠিক নেই আরিয়ান, রাগে আবোল তাবোল বকছো। হয়তো বকছি, কিন্তু শোনো রিমি, আজ শেষবার বলছি, টাকার জন্য যদি আর কোনোদিন নিজেকে ছোট করো, আমার মরা মুখ দেখবে তুমি। আমি গরিব হতে পারি, ফুচকাওয়ালা হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষ কারো দয়ায় বাঁচবে না। ভালোবাসার মানুষ? তুমি তুমি আমাকে ভালোবাসো? বাসি কিনা তার প্রমাণ তো আজ দিলাম, নিজের রক্ত দিয়ে দিলাম, কিন্তু তুমি তার মর্যাদা রাখলে না। তুমি আমাকে বিশ্বাসই করলে না, ভাবলে এই ফুচকাওয়ালা কিচ্ছু করতে পারবে না। আমি বিশ্বাস করি আরিয়ান, আমি করি, কিন্তু আমি যে বড় অসহায়। মা ছাড়া আমার কেউ নেই এই দুনিয়ায়। মাকে বাঁচাতে গিয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও, আর কখনো যাব না। মরে যাব, তবু যাব না। রিমির এই কান্না ফারহানের রাগ জল করে দেয়। সে নিচু হয়ে রিমিকে মাটি থেকে তোলে, নিজের হাতের আঙুল দিয়ে রিমির চোখের জল মুছিয়ে দেয়। ফারহানের নিজের চোখও ছলছল করছে। আর কাঁদতে হবে না, যা হওয়ার হয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে যে কোনো বিপদে আগে আমাকে ডাকবে। সুলতান হোক বা স্বয়ং যমদূত, আমি সামনে থাকবো। রিমি ফারহানের বুকে মাথা রেখে বলে, কথা দিলাম, কিন্তু মায়ের কি হবে আরিয়ান? কাল সকালের মধ্যে টাকা না দিলে? মায়ের ব্যবস্থা আমি করব। দরকার হলে আমার কিডনি বেচবো, রক্ত বেচবো, তবু তোমার মায়ের কিছু হতে দেব না। চলো এখন বাড়ি চলো, তোমার মা চিন্তা করছে। আমার এই অবস্থা দেখলে মা তো হার্ট ফেল করবে। জামাটা পুরো ছিঁড়ে গেছে। আমার শার্টটা ভালো করে জড়িয়ে নাও, আমি তোমাকে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে আসবো, মা টের পাবে না। চলো। ঝগড়া শেষে অভিমান আর কান্নার মেঘ কেটে গিয়ে এক গভীর আস্থার জন্ম হয়। ফারহান রিমিকে আগলে ধরে অন্ধকার গলি দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। রিমি বুঝতে পারে এই ফুচকাওয়ালা ছেলেটির পকেট খালি হতে পারে, কিন্তু তার হৃদয়টা কোনো বাদশার চেয়ে কম নয়। এদিকে সুলতান তার ভাঙা চোয়াল নিয়ে ব্যথা কাতরাতে কাতরাতে এমপি আজহার চৌধুরীকে ভিডিও কল করে। আজহার চৌধুরী তখন নিজের স্টাডি রুমে বসে হুইস্কি খাচ্ছিলেন। বস, ও বস, সর্বনাশ হয়ে গেছে। আপনার এলাকায় বিরোধী দল ঢুকে পড়েছে মনে হয়। কি বকছিস? মুখ দিয়ে তো রক্ত বের হচ্ছে। কে মেরেছে? ওই ফুচকাওয়ালা আরিয়ান। বস, ও সাধারণত কেউ না, ও একাই আমার 5টা ছেলেকে হাসপাতালে পাঠিয়েছে। ওর মারা স্টাইল পুরো মিলিটারিদের মতন। আর ও বলছিল ওকে জানলে আমি হার্ট অ্যাটাক করব। বস, আমার মনে হয় ও আপনার ছেলের খোঁজ জানে, অথবা ও নিজেই কোনো বড় গেম খেলছে। ফুচকাওয়ালা মিলিটারিদের মতন মারে? ইন্টারেস্টিং। আমার এলাকায় আমার লোক মার খাবে, এটা আমি মেনে নেব না। ইন্সপেক্টর কবিরকে ফোন দে, আর তুই চুপচাপ থাক। আমি আসছি, আজ রাতেই ওই ফুচকাওয়ালার আসল পরিচয় আমি বের করব। জ্যান্ত মার ওকে, ওকে আমার চাই। ওদিকে রিমির ঘরে এক থমথমে পরিবেশ। রিমির মা অজ্ঞান হয়ে আছে। রিমি এক কোণায় বসে কাঁদছে। ফারহান বালতি থেকে জল নিয়ে নিজের হাতের রক্ত ধুচ্ছে। তুমি চলে যাও আরিয়ান, ওরা পুলিশ নিয়ে আসবে। সুলতান এমপির লোক। এমপি আজহার চৌধুরী খুব খারাপ মানুষ। ওরা তোমাকে মেরে ফেলবে। এমপি আজহার চৌধুরী খারাপ হতে পারে, কিন্তু সে তো মানুষ, আর আমি কোনো মানুষকেই ভয় পাই না। তুমি বুঝছো না, ওরা সংখ্যায় অনেক, তুমি একা। আমার জন্য তুমি কেন মরবে? তুমি তো আমাকে ভালোবাসো না, শুধু দয়া করছো। দয়া? রিমি, তুমি এখনো বোঝোনি। আমি এই শহর, আমার পরিবার, আমার আয়েশি জীবন সব ছেড়েছি, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। ভালোবাসা কি শুধু আই লাভ ইউ বলাতে হয়? এই যে তোমার অপমানে আমার রক্ত গরম হয়ে গেল, এটা কি ভালোবাসা নয়? কিন্তু ওরা যদি তোমাকে ধরে নিয়ে যায়, আমি যে মরে যাব আরিয়ান। মরবে না, আমরা লড়বো, শেষ পর্যন্ত লড়বো।
ফারহান রিমিকে বুকে জড়িয়ে ধরে। রিমির কান্না ফারহানের বুকে গিয়ে থামে। ফারহান অনুভব করে রিমির হৃদস্পন্দন। এই প্রথম সে কোনো মেয়েকে এত কাছে পেল, যাকে সে মন থেকে চায়। কিন্তু তাদের এই শান্তির মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। দূরে গাড়ির সাইরেন আর ভারী ইঞ্জিনের শব্দ শোনা যায়। ফারহান জানলা দিয়ে উঁকি মারে। তার বুকটা ধক করে ওঠে। কালো প্রাডো, তার বাবার গাড়ি, সাথে দুটো পুলিশের জিপ আর 3টে টাটা সুমো ভর্তি গুন্ডা। পুরো বস্তি ঘিরে ফেলা হয়েছে। বাবা এসেছে, মানে এমপি সাহেব নিজে এসেছেন। কি? এমপি নিচে? তার মানে ওরা তোমাকে এনকাউন্টার করবে? পালাও আরিয়ান, পেছনের জানালা দিয়ে পালাও। পালিয়ে কত দূর যাবো রিমি? আজ না হোক কাল ধরা পড়তেই হবে। তার চেয়ে আজই মুখোমুখি হই। রিমি ফারহানের হাত খামচে ধরে। না, আমি তোমাকে যেতে দেব না। তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। আর যদি তুমি ধরা দাও, ওরা তোমাকে মেরে ফেলবে। আর তুমি মরলে আমার মাও বাঁচবে না, আমিও বাঁচবো না। আমাদের জন্য পালাও আরিয়ান, প্লিজ। ফারহান রিমির চোখের দিকে তাকায়। সেই চোখে সাগর সম মিনতি। সে বুঝতে পারে এখন ধরা দেওয়া মানে বাবার কাছে হেরে যাওয়া, আর হেরে গেলে সে রিমিকে বাঁচাতে পারবে না। আর তার আসল উদ্দেশ্য বিফলে যাবে। বাবা রিমিকে শেষ করে দেবে। যুদ্ধ করতে হলে তাকে বাইরে থাকতে হবে। ঠিক আছে, আমি যাব, কিন্তু কথা দাও ওরা যাই বলুক আমাকে বিশ্বাস করবে। আমার আসল পরিচয় যাই হোক, আমি তোমার আরিয়ানই থাকবো। আমি কথা দিলাম। তুমি এবার যাও তাড়াতাড়ি। দরজায় ধুমধাম শব্দ শুরু হয়। লাঠির আঘাতে দরজাটা ভাঙার উপক্রম। ইন্সপেক্টর কবির মাইকে বলে, এই ফুচকাওয়ালা বেরিয়ে আয়, পুরো এলাকা ঘেরাও করে আছে, পালানোর চেষ্টা করবি না। দরজা ভেঙে ফেল। আমি দেখতে চাই কে এই বাঘের বাচ্চা যে আমার এলাকায় থাবা বসায়, আমার লোকেদের মেরে হাসপাতালে পাঠায়। দরজায় লাঠির শব্দে পুরো ঘর কেঁপে উঠছে। এমপি আজহার চৌধুরীর গুন্ডারা এবং পুলিশ যে কোনো মুহূর্তে ভেতরে ঢুকে পড়বে। রিমির মা সামিনা বেগম আতঙ্কে জ্ঞান হারিয়ে চৌকিতে পড়ে আছেন। রিমি মায়ের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে কাঁদছে। ফারহান জানালা দিয়ে বাইরে উঁকি মেরে পরিস্থিতি বুঝে নেয়। রিমি ওঠো, কান্নাকাটি করার সময় নেই, এখনই পালাতে হবে। তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি কেন যাব? না, আমি যাব না। মাকে ফেলে আমি কোথাও যাব না। ওরা মেরে ফেলুক আমাকে। বোকার মতো কথা বলো না। ওরা মাকে মারতে আসেনি, এসেছে আমাকে আর তোমাকে মারতে। তুমি যদি এই ঘরে থাকো তাহলে মায়ের চোখের সামনে তোমাকে ছিঁড়ে ফেলবে ওরা, আর ধস্তাধস্তিতে মাও মারা যাবে। আর সব থেকে বড় কথা, তোমাকে জিম্মি করবে আমাকে ধরার জন্য। আমাদের পালাতে হবে যাতে ওদের ফোকাসটা মায়ের ওপর থেকে সরে আমাদের ওপরে আসে। মাকে বাঁচানোর এটাই একমাত্র রাস্তা। কিন্তু মা একা। পাশের ঘরের রহিমা খালাকে আমি ইশারা করেছি, আমরা বের হলে উনি এসে মাকে দেখবেন। এখন চলো, আমার হাত ধরো। মর্মর শব্দে সদর দরজাটা ভেঙে পড়ে। পুলিশ আর গুন্ডারা হুড়মুড় করে সামনের ঘরে ঢোকে। ঠিক সেই মুহূর্তে ফারহান রিমির হাত শক্ত করে ধরে পেছনের নড়বড়ে টিনের বেড়াটা একলাতিতে ভেঙে ফেলে। দুজনেই অন্ধকারের মধ্যে লাফ দেয়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি, কাদা আর জলে একাকার। পালিয়েছে, পেছনের দিক দিয়ে পালিয়েছে। ধর ওদেরকে, গুলি করার পারমিশন আছে। আজ রক্তগঙ্গা বইবে। আমার বাইকটা বের কর। শুরু হয় এক অসম চোর পুলিশ খেলা। ফারহান রিমিকে নিয়ে সরু গলি দিয়ে ছুটছে। রিমির পায়ে চটি নেই, পাথরে পা কেটে যাচ্ছে, কিন্তু ফারহান তার হাত ছাড়ছে না। ফারহানের মাথায় ছোটবেলার স্মৃতি কাজ করছে। তার বাবা যখন এই বস্তির ম্যাপ বানিয়েছিল প্রজেক্টের জন্য, তখন ফারহান লুকিয়ে সেটা দেখছিল। প্রতিটি গলি, প্রতিটি বাঁক তার মাথায় ছবির মতো ভাসছে। আমি আর পারছি না আরিয়ান, আমার বুক ফেটে যাচ্ছে। তুমি পালাও, আমাকে ছেড়ে দাও। চুপ, একদম কথা বলবে না, শ্বাস ধরে রাখো। ওই তো সামনে বড় নর্দমাটা, ওটার উপর দিয়ে লাফাতে হবে। এত বড় নর্দমা, আমি পারবো না আরিয়ান। পারবে, আমার উপর বিশ্বাস রাখো। 1, 2, 3, জাম্প। ফারহান রিমিকে পাঁজাকোলা করে ধরে নর্দমাটা ডিঙিয়ে ওপারে পড়ে। দুজনেই কাদায় মাখামাখি হয়ে যায়। দূরে গুন্ডাদের টর্চের আলো এদিক ওদিক ঘুরছে। ওই তো ওই দিকে গেল। ওঠো রিমি, থামলে চলবে না। পুরনো মসজিদটার দিকে যেতে হবে। ওখানকার মিনারটা ভাঙা, কেউ ওদিকে যায় না। আমার খুব ভয় করছে আরিয়ান, ওরা যদি গুলি করে। গুলি করার সুযোগ দেব না।
শুধু আমার ছায়ার সাথে মিশে থাকো। তারা দৌড়ে একটা ধ্বংসপ্রায় মসজিদের চত্বরে ঢোকে। মসজিদের দেওয়ালগুলো আগাছায় ভরা। ফারহান রিমিকে নিয়ে একটা ভাঙা মিনারের নিচে অন্ধকারের মধ্যে সেধিয়ে যায়। ঠিক তখনই রাস্তার ওপাশে পুলিশের জিপ এসে ব্রেক কষে। ইন্সপেক্টর কবির গাড়ি থেকে নেমে টর্চ মারে মসজিদের দিকে। এই দিকটায় দেখ, মনে হলো ছায়ার মতো কিছু নড়ল। স্যার, এটা তো ভাঙ্গা মসজিদ, এখানে ভূত প্রেত থাকে বলে লোকে আসে না, মনে হয় কুকুর বিড়াল হবে। তুই আমাকে শেখাবি? টর্চটা দে। কবির টর্চের আলোটা মিনারের ঠিক গায়ে ফেলে। আলোটা ফারহানের মুখের কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়। ফারহান রিমিকে নিজের বুকের সাথে একদম মিশিয়ে ধরে রেখেছে। রিমির মুখ ফারহানের বুকে গোজা। দুজনের স্পন্দন যেন ট্রেনের ইঞ্জিনের মতো চলছে। ফারহান রিমির কানে মুখ ঠেকিয়ে ফিসফিস করে, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। নিঃশ্বাসও নিও না জোরে। না, কিছু নেই। চল জুট মিলের দিকটা দেখি, ওদিকেই লুকোতে পারে। পুলিশের গাড়ি চলে যায়। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে রিমির শরীর থেকে হাত সরায় না। বৃষ্টির ছাট, ভয় আর দৌড়ের ক্লান্তি সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি। রিমি ফারহানের বুক থেকে মুখ তুলে খুব নিচু স্বরে বলে, ওরা চলে গেছে? গেছে, কিন্তু বেশিক্ষণ দূরে থাকবে না। আমাদের আরও নিরাপদ জায়গায় যেতে হবে। কোথায় যাব? এই শহরে আমাদের কি আশ্রয় দেবে? শহরের শেষ প্রান্তে একটা জায়গা আছে, চলো। তারা দৌড়াতে দৌড়াতে রাত 11:30 বেজে যায়। পরিত্যক্ত জুট মিলের গোডাউন। জুট মিলটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। একটু আগেই পুলিশ এসে চেক করে গেছে, কেউ নেই। এরপর রিমি আর ফারহান আসে এখানে। ভেতরে বিশাল বিশাল মেশিনগুলো জং ধরে পড়ে আছে। ছাদের টিন ফুটো হয়ে জল পড়ছে টুপটুপ করে। ফারহান আর রিমি একটা শুকনো কোণায় আশ্রয় নেয়। দুজনেই কাক ভেজা। রিমির পাতলা সালোয়ার কামিজ শরীরের সাথে একদম লেপ্টে আছে। শীতে সে ঠকঠক করে কাঁপছে। তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। রিমি, তুমি কাঁপছো? এভাবে কাঁপলে তো নিউমোনিয়া হয়ে যাবে। কিছু হবে না, আমি ঠিক আছি। চুপ করো, একদম ঠিক নেই। দাঁড়াও দেখি আগুন জ্বালাতে পারি কিনা। ফারহান অন্ধকারে হাতড়ে কিছু পুরনো চট আর ভাঙা কাঠের টুকরো জোগাড় করে। পকেট থেকে একটা ভেজা লাইটার বের করে। অনেক চেষ্টার পর লাইটারের পাথরটা ঘষা ঘষা অবশেষে আগুন জ্বলে ওঠে। আগুনের লালচে আভায় অন্ধকার গোডাউনটা রহস্যময় হয়ে ওঠে। এসো, আগুনের কাছে এসো। তুমি তুমি জাদুকর আরিয়ান, এই বৃষ্টির মধ্যেও আগুন জ্বালালে কিভাবে? বাঁচার ইচ্ছে থাকলে জলের মধ্যেও আগুন জ্বালানো যায়। তোমার ওড়নাটা নিংড়ে নাও, জল ঝরছে। ফারহান নিজের পরনের ভেজা শার্টটা খুলে ফেলে। তার খালি গায়ের সুঠামো পেশিগুলো আগুনের আলোয় চকচক করছে। রিমি আর চোখে ফারহানের শরীরের দিকে তাকায়। তার বুকের ভেতরটা ধক করে ওঠে। তোমার শরীরে অনেক ব্যথা, তাই না? গতকালের মারের দাগগুলো এখনো দগদগ করছে। শরীরের ব্যথা মনের ব্যথার কাছে কিছু না রিমি। তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? পা কেটে গেছে একটু, কিন্তু কিন্তু কি? তুমি সাধারণ ফুচকাওয়ালা নও আরিয়ান। আমি বাজি ধরতে পারি। তোমার মারার স্টাইল, পালানোর বুদ্ধি, এই সাহস, কি তুমি? সত্যি করে বলো। ফারহান আগুনের দিকে তাকিয়ে থাকে। তার চোখের মণিতে আগুনের শিখা নাচছে। আমি কে সেটা বড় কথা নয় রিমি, বড় কথা হলো আমি তোমার কে সেটা বলো। জানি না, শুধু জানি আজ আমার জন্মদাতা বাবা বেঁচে থাকলে হয়তো তিনিও এতটা করতেন না। তুমি আমার রক্ষা কবচ। তাহলে সেটাই আমার পরিচয়। আমি তোমার রক্ষা কবচ, আর কোনো প্রশ্নের দরকার নেই। রিমির কাঁপুনি বাড়ছে। ফারহান বুঝতে পারে আগুনের তাপেও রিমির শীত কমছে না। সে দ্বিধা করে না, এগিয়ে গিয়ে রিমিকে নিজের খালি বুকের সাথে জড়িয়ে ধরে। রিমি প্রথমে একটু আড়ষ্ট হয়ে যায়, কিন্তু পর মুহূর্তে ফারহানের শরীরের উষ্ণতা নিজেকে ছেড়ে দেয়। ফারহানের খালি গায়ের সাথে রিমির ভেজা কাপড়ের স্পর্শে এক তীব্র বৈদ্যুতিক শিহরণ খেলে যায় দুজনের শরীরে। একটু সহ্য করো, শরীরটা গরম হয়ে গেলেই ছেড়ে দেব। ছেড়ো না, সারা জীবন এভাবে ধরে রাখো। বাইরে অনেক ঝড় আরিয়ান, আমার খুব ভয় করে। আমি আছি তো, কোনো ঝড় তোমাকে ছুঁতে পারবে না। ফারহান রিমির চিবুকটা আলতো করে তুলে ধরে। আগুনের আলোয় রিমির ভেজা ঠোঁট আর কাজল ধোয়া চোখ ফারহানকে মাতাল করে তোলে। সে ধীরে ধীরে মুখ নামিয়ে রিমির কপালে একটা দীর্ঘ চুমু আঁকে। রিমি চোখ বন্ধ করে নেয়। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আরিয়ান, বলো। আমরা কি পাপ করছি? ভালোবাসা কোনোদিনও পাপ হয় না, পরিস্থিতির শিকার আমরা।
ঘুমাও, আমি জেগে আছি। আগুনের নিভু নিভু আলোয় দুজন দুটি আত্মাকে আঁকড়ে ধরে বসে থাকে। বাইরে ঝড় থামার নাম নেই, কিন্তু তাদের মনের ঝড় কিছুটা শান্ত হয় একে অপরের সান্নিধ্যে। এদিকে এমপি আজহার চৌধুরীর ড্রয়িং রুম। পরদিন সকাল 8টা। আজহার চৌধুরী রাগে গড়গড় করছেন। হাতে থাকা দামি কাঁচের গ্লাসটা তিনি দেওয়ালের দিকে ছুঁড়ে মারেন। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর কবির আর ব্যান্ডেজ বাঁধা সুলতান। অপদার্থ, সব কটা অপদার্থ। সামান্য একটা ফুচকাওয়ালা মেয়ে নিয়ে তোদের সামনে দিয়ে উধাও হয়ে গেল, আর তোরা পুরা পুলিশ গুন্ডা বাহিনী নিয়ে মাছি মারছিস। বস, আমি আগেই বলেছিলাম ও সাধারণ ফুচকাওয়ালা না, ওর ট্রেনিং আছে। ও যেভাবে আমার ছেলেদের মেরেছে, আমার মনে হয় ও আপনার ছেলের মতোই দেখতে, শুধু দাড়ি আর ময়লা মাখা। বস, আমার সন্দেহ হচ্ছে। আজহার চৌধুরী এগিয়ে এসে সুলতানের গালে ঠাস করে একটা চড় মারেন। চুপ কর ছোট লোক, আমার ছেলের সাথে এই বস্তির ছেলের তুলনা করবি না। আমার ছেলে লন্ডনের পড়াশোনা করা রাজপুত্র, আর ও রাস্তার ভিখারি। তুই ভিখারির কাছে মার খেয়ে এখন নিজের ইজ্জত বাঁচাতে গল্প বানাচ্ছিস। বিশ্বাস করুন বস, ওর গলার স্বর, ওর চোখের চাহনি, আমি ভুল করতে পারি না। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। ইন্সপেক্টর কবির, আপনি কি করছিলেন? পিকনিক? স্যার, আমরা সব জায়গায় খুঁজেছি, বৃষ্টির কারণে পায়ের ছাপ পাওয়া যায়নি। তবে কি? স্যার, আমরা যখন ফুসকার গাড়িটা সিজ করি, তখন গাড়ির ভেতরের একটা গোপন খোপে এটা পেয়েছি। কবির পকেট থেকে একটা রুমাল বের করে। রুমালের ভাঁজ খুলতেই বেরিয়ে আসে একটা দামি হাতঘড়ি। ট্যাগ হিয়ার ব্র্যান্ডের লিমিটেড এডিশন, হিরে বসানো ডায়াল। আজহার চৌধুরী ঘড়িটা দেখে চমকে ওঠেন। তার হাত থেকে সিগারেটটা পড়ে যায়। এটা তো আমি ফারহানকে গত জন্মদিন আমি গিফট করেছিলাম, সুইজারল্যান্ড থেকে আনিয়েছিলাম। এটার গায়ে এফসি মানে ফারহান চৌধুরী খোদাই করা আছে। জি স্যার, আমি চেক করেছি, পিছনে অ্যাপসি লেখা আছে। আজহার চৌধুরী ধপ করে সোফায় বসে পড়েন। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তার মানে সুলতান ঠিকই বলছিল, ওই ফুচকাওয়ালাটাই ফারহান। আমার ছেলে ফুচকা বিক্রি করছে? না, এ হতে পারে না। ফারহান আমাকে এতটা অপমান করতে পারে না। স্যার, এখন কি করব? অ্যারেস্ট ওয়ারেন্ট বের করব? না, অ্যারেস্ট করলে মিডিয়া জেনে যাবে এমপির ছেলে ফুচকাওয়ালা ছিল। আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কবির, এটা এখন আর মিসিং কেস নয়, এটা এখন আমার ইজ্জতের প্রশ্ন। ওকে চুপচাপ তুলে আনবি। আর ওই মেয়েটা রিমি না কি নাম, ও সব জেনে ফেলেছে হয়তো। ওকে। আজহার চৌধুরী আঙুল দিয়ে গলার কাছে একটা কাটার ভঙ্গি করেন। কবির মাথা নাড়ে। বুঝেছি স্যার, নো উইটনেস। এদিকে খিদিরপুরের এক ঘিঞ্জি গলি, রহিম চাচার জরাজীর্ণ ঘর। সকাল 10টা। রহিম চাচা ফারহানের ছোটবেলা দেখাশোনা করতেন। আজহার চৌধুরী তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। ফারহান জানতো এই শহরে রহিম চাচা একমাত্র মানুষ যে তাকে ধোকা দেবে না। ঘরের ভেতর রিমি একটা মোড়ায় বসে আছে, তার চোখে মুখে উদ্বেগ। ভোরের দিকে হেঁটে হেঁটে তারা এখানে চলে আসে। ফারহান জানালার ফাঁক দিয়ে রাস্তা দেখছে। রহিম চাচা চা আর বিস্কুট এনে বলেন, বাবা, তুই যে ফিরে আসবি আমি স্বপ্নেও ভাবিনি। আর এই হালে তুই তো রাজা ছিলি রে বাপ। রাজা ছিলাম না চাচা, কয়েদি ছিলাম। এখন আমি মুক্ত। চাচা, রিমির দিকে একটু নজর রেখো, আমি একটু বেরোবো। কোথায় যাবে? তুমি পাগল হয়ে গেছো? বাইরে পুলিশ কিচকিচ করছে, তোমার ছবি সব জায়গায়। আমি তোমাকে যেতে দেব না। আর আমাকে এখানে একা রেখে তুমি কেন বাইরে যাবে? রিমি, আমাকে যেতেই হবে। তোমার মায়ের অপারেশনের জন্য টাকা দরকার। আর শুধু টাকা নয়, আমার বাবার ক্ষমতার শেকড়টা উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। টাকা? তুমি টাকা পাবে কোথায়? চুরি করবে? না, আমার নিজের জিনিস বিক্রি করব। রক্ত। ব্লাড ব্যাংকে কথা বলেছি, ও নেগেটিভ রক্তের অনেক দাম। আর আর কি? রক্ত বেচবে? তোমার শরীর এমনিতেই দুর্বল, কাল রাতেও কিছু খাওনি। আমি এসব টাকা চাই না আরিয়ান। শোনো, আমি কথা দিয়েছি আমি এই পুরো সিস্টেমটা বদলে দেব। সুলতান বা এমপি সাহেব কেউ আমাদের আলাদা করতে পারবে না। আজ আমি রক্ত দিচ্ছি, যাতে কাল ওদের রক্ত জল হয়ে যায়। বিশ্বাস রাখো। আমি তোমার সাথে যাব। না, তুমি এখানে নিরাপদ। রহিম চাচা নিজের জান দিয়ে দেবেন, তবু তোমার ক্ষতি হতে দেবেন না।
আমি ফিরে আসবো রিমি, খুব তাড়াতাড়ি। ফারহান একটা কালো চাদর গায়ে জড়িয়ে নেয়, মুখে মাস্ক পরে। রিমি দরজা দাঁড়িয়ে থাকে, তার চোখ ছলছল করছে। ফারহান যাওয়ার আগে একবার ফিরে তাকায়। কাঁদবে না, রাজরানীদের কাঁদতে নেই, যুদ্ধ শুরু হলো মাত্র। ফারহান গলির ভিড়ে মিশে যায়, মনে মনে বলে, বাবার কিছু সিক্রেট ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আমার মুখস্থ, ওগুলো হ্যাক করে টাকা সরাতে হবে এবং মিডিয়াতে লিক করতে হবে। এদিকে রিমি রহিম চাচার দিকে তাকায়। চিন্তা করো না মা, ও বাঘের বাচ্চা, তাকে আমি ছোটবেলা থেকেই চিনি, ও ঠিক ফিরে আসবে। কিন্তু আমার ভয় হচ্ছে অন্য কথা ভেবে। কি চাচা? রহিম চাচা এমন এক কথা বলে যেটা শুনে রিমির মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে তাদের প্রেম এখন আর শুধু সমাজের বাধা নয়, এটা এখন জীবন মৃত্যু জুয়া খেলা। তিনি কি বলেছিলেন সেটা পরে জানতে পারবেন দর্শক বন্ধুরা, আপাতত সাসপেন্স হিসেবেই থাক। এদিকে ফারহান আলিপুর এলাকার একটি অন্ধকার ও স্যাঁতস্যাঁতে সাইবার ক্যাফে এসে ঢোকে। ক্যাফেতে এসি চলছে না, ব্যবসা গরম, সিলিং ফ্যানটা ক্যাচক্যাচ শব্দে ঘুরছে। ফারহান একটা কোণার কিউবিকলে বসে আছে, তার মাথায় হুডি টানা, মুখে কালো মাস্ক। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর ঝড়ের গতিতে চলছে। মনিটরের নীল আলো তার চোখে মুখে এক রহস্যময় আভা তৈরি করেছে। সে বারবার ঘড়ি দেখছে। বাবা, তুমি ভেবেছিলে টাকা আর ক্ষমতা দিয়ে সত্য চাপা দিয়ে রাখবে। আজ তোমার সেই টাকার পাহাড়েই আমি ডিনামাইট লাগাবো। এই ইমেলগুলো সেন্ড হওয়ার পর তোমার সাম্রাজ্যের ভিত নড়ে যাবে। সাইবার ক্যাফের মালিক কাউন্টার থেকে চেঁচিয়ে বলেন, ও ভাই, আর কতক্ষণ? 1 ঘন্টা হতে চললো কিন্তু বিল বাড়ছে। আর ওই কোথায় বসে অত কি করেছো? নেট কিন্তু স্লো। আর 5 মিনিট ভাইজান, একটা আর্জেন্ট ডকুমেন্টের প্রিন্ট দিচ্ছি, হয়েই এলো। ফারহান এন্টার বাটনটা প্রেস করে। স্ক্রিনে লেখা ওঠে, ইমেল সেন্ড সাকসেসফুলি টু অল মেজর নিউজ চ্যানেল অ্যান্ড সিবিআই পোর্টাল। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বাবার 3টি বেনামি সুইস ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং তপসিয়া বস্তি উচ্ছেদের সময় যে বেআইনি জমি দখলের নথিপত্র ছিল সব মিডিয়াতে লিক করে দিল। খেলা শুরু হলো এমপি সাহেব, এবার সামলান। এতদিন আপনি খেলেছেন, এবার আমি খেলবো। তারপর ফারহান সেখান থেকে বেরিয়ে আসে। দুপুর 12:30। এদিকে সুলতানের ডেরা এখন ফাঁকা। দুপুরের খাবারের সময় সবাই খেতে গেছে। ফারহান এবার তার দ্বিতীয় প্ল্যানটা কার্যকর করতে যায়। সে জানে সুলতান তার ব্ল্যাক মানি একটা পুরনো লোহার সিন্দুক, যেটা সে তার ডেরার পেছনের একটা ভাঙা ঘরে রাখে, সেখানে জমায়। ফারহান ছোটবেলায় বাবার সাথে সুলতানের ডেরা এসেছিল একবার, তখন সে লুকিয়ে ওই ঘরের ভেন্টিলেটরটা দেখেছিল। সুলতান, তুই গরিবের রক্ত চুষে এই টাকা জমিয়েছিস, আজ তোর পাপের টাকা পুণ্যের কাজে লাগবে। একেই বলে পোয়েটিক জাস্টিস। ফারহান পেছনের গলি দিয়ে ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢোকে। ঘরটায় মাকড়সার জাল আর ধুলো। সিন্দুকটা খুব পুরনো, জং ধরা। ফারহান পকেট থেকে একটা সরু লোহার তার বের করে। লন্ডনে থাকার সময় সে শখের বশে লক পিকিং শিখেছিল, আজ সেটা কাজে লাগছে। ফারহান কান পেতে লকের শব্দ শোনার চেষ্টা করে। কয়েক মিনিটের চেষ্টায় খট শব্দে সিন্দুক খুলে যায়। ভেতরের টাকার বান্ডিল থরে থরে সাজানো। ফারহান সেখান থেকে 50,000 টাকার মতো সরিয়ে নেয়, ঠিক যতটা রিমির মায়ের অপারেশনের জন্য দরকার। সে পুরো টাকা নেয় না, যাতে সুলতান চট করে বুঝতে না পারে। টাকাটা পকেটে ভরে বলে, এটা চুরি নয়, এটা উদ্ধার। রিমি, তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। ফারহান টাকা নিয়ে দেরি না করে সোজা হসপিটালের রিসেপশনে চলে আসে। রহিমা খালা, তিনি বারবার আঁচল দিয়ে মুখ মুছছেন, তার হাতে টাকার বান্ডিল। ফারহান একটু দূরে পিলারের আড়ালে দাঁড়িয়ে সব দেখছে, তার মাথায় টুপি নামানো। পেশেন্টের নাম কি বললেন? সাফিনা বেগম। ডাক্তার রায় বলেছেন এখনই ভর্তি করতে হবে, ওনার কিডনির অপারেশন হবে, এমার্জেন্সি কেস। টাকা জমা দিয়েছেন? 50,000 ডিপোজিট লাগবে। ক্যাশ না কার্ড? ক্যাশ মা, এই নাও, সব গুনে নাও, একদম নতুন নোট। আরিয়ান বাবা, মানে আমার এক আত্মীয় টাকাটা দিয়েছে, খুব ভালো ছেলে গো, আল্লাহ ওর ভালো করুক। ঠিক আছে, আপনি ফর্মে সই করুন, পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। ফারহান দূর থেকে খালাকে থামস আপ দেখায়। খালা চোখের জল মুছতে মুছতে হাসেন। ফারহানের চোখেও তৃপ্তির জল। সে ফুচকাওয়ালা হয়েও যা করলো, এমপি হয়ে তার বাবা তা কোনোদিন করতে পারেননি, মানুষের জীবন বাঁচানো। বেঁচে থেকো মা, রিমি তোমাকে খুব ভালোবাসে, তোমাকে সুস্থ হতেই হবে। অন্যদিকে এমপি আজহার চৌধুরীর আলিশান বাংলোর অবস্থা
বিকেল 4:15। ড্রয়িং রুমের বিশাল এলইডি টিভিতে ব্রেকিং নিউজ চলছে। লাল কালিতে হেডলাইন ব্লিঙ্ক করছে। এমপি আজাদ চৌধুরীর বেনামি সম্পত্তির হদিশ, তোলপাড় রাজ্য রাজনীতি, সিবিআই তদন্তের দাবি। আজাদ চৌধুরী সোফায় বসেছিলেন। খবরটা দেখে তিনি রাগে রিমোটটা ছুঁড়ে মারেন টিভি স্ক্রিনে। ঝনঝন করে স্ক্রিনটা ফেটে যায়। কে কে করলো এটা? আমার দলের কেউ নাকি বিরোধীরা? ইন্সপেক্টর কবির, আপনি কি করছেন? আমার আইটি সেলকে কাজে লাগান। আইপি অ্যাড্রেস ট্র্যাক করুন এক্ষুনি। স্যার, ট্র্যাক করেছি। আলিপুরের একটা সাইবার ক্যাফে থেকে মেইলগুলো গেছে, কিন্তু সিসিটিভি ফুটেজে শুধু একটা হুডি পরা ছেলেকে দেখা যাচ্ছে। মুখ চেনা যাচ্ছে না, মাস্ক পরা ছিল। হুডি পরা ছেলে, মাস্ক পরা, তার মানে ওই ফুচকাওয়ালা, ওই আরিয়ান। অসম্ভব। একটা রাস্তার ছেলে এত কিছু জানবে কিভাবে? আমার ব্যাংক ডিটেলস শুধু আমি আর ফারহান জানতাম। ফারহান। আজাদ চৌধুরী চমকে ওঠেন। তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। তার বুকের বাঁ দিকটা চিনচিন করে ওঠে। তিনি সোফায় বসে পড়েন। উহ, আমার বুকটা। কবির, ফারহান, ও ফারহানই করেছে। ও ছাড়া এই পাসওয়ার্ড কেউ জানতো না। নিজের বাপকে এভাবে ফাঁসালো সে। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? ডাক্তার? হ্যাঁ, হসপিটাল। না, মিডিয়া জানলে সমস্যা হবে। হার্ট অ্যাটাকের নাটক করতে হবে যাতে এই স্ক্যান্ডাল থেকে আপাতত বাঁচা যায়। আর ফারহানকে, ওকে খুঁজে বের করো। ও আমার রক্তে হয়ে আমার সাথে বেইমানি করেছে। এইদিকে রিমির মায়ের অপারেশন চলছে। এই হসপিটালেই আজহারকে নিয়ে আসা হয়েছে। ওটির লাল আলো জ্বলছে। ফারহান ওটির বাইরে বেঞ্চে বসে আছে। তার মাথায় টুপি, মুখে মাস্ক। সে দোয়া পড়ছে। হঠাৎ করিডোরে সরেগোল পড়ে যায়। লিফটের দরজা খোলা এবং একটা স্ট্রেচার করে এমপির আজহার চৌধুরীকে নিয়ে আসা হচ্ছে। সাথে ইন্সপেক্টর কবির আর একপাল বডিগার্ড। মিডিয়াকে এড়াতে পেছন গেট দিয়ে আনা হয়েছে। বাবা, বাবা এখানে কেন? সত্যি কি হার্ট অ্যাটাক হলো নাকি নাটক? ফারহান চট করে একটা বড় পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। আজাদ চৌধুরীর স্ট্রেচারটা ঠিক সেই পিলারের পাশ দিয়ে যাচ্ছে। আজাদ চৌধুরী চোখ বন্ধ করেছিলেন, অক্সিজেন মাস্ক লাগানো, কিন্তু পিলারের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ চোখ খোলেন। তিনি হাত তুলে ইশারা করেন থামার জন্য। থামাও, স্ট্রেচার থামাও। কি হলো স্যার? খুব কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকছি? না, একটা গন্ধ পেলাম। আমার ছেলের গায়ের গন্ধ। ফারহানের প্রিয় ডেভিফর্ড পারফিউমের গন্ধ। ও কি এখানে? আমি স্পষ্ট অনুভব করলাম ও আমার খুব কাছে আছে। ফারহান শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে পিলারের ওপাশে। সে আজ পারফিউম লাগায়নি। বহুদিন হলো ও সব ব্যবহার করে না, কিন্তু বাবার সেন্স এত তীক্ষ্ণ, নাকি এটা রক্তের টান? ফারহানের বুক ধরফর করছে। সে কি বেরিয়ে আসবে? বাবার এই অবস্থা দেখে তার মনটা কেঁদে ওঠে। স্যার, আপনি ভুল করছেন। এখানে তো শুধু রোগী আর ডাক্তার। আপনার শরীর খারাপ বলে হ্যালুসিনেশন হচ্ছে। ফারহান স্যার এখানে থাকবেন কেন? চলুন স্যার, আইসিইউ রেডি। হয়তো তাই, মনের ভুল, কিন্তু গন্ধটা বড় পরিচিত ছিল। চলো। ওরা চলে যায়। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল। বাবা, তুমি গন্ধ পাচ্ছ কিন্তু ছেলের মনের খবর পাওনি কোনোদিন। তুমি অসুস্থ, অথচ আমি কাছে যেতে পারছি না। এই দেয়াল তুমি তৈরি করেছো বাবা। সন্ধ্যা 7টায় এদিকে সুলতান তার সিন্দুক খুলে দেখে টাকা গায়েব। সে ক্ষেপে লাল হয়ে যায়, লাথি মেরে টেবিল উল্টে দেয়। কে নিল আমার টাকা? ওই ফুচকাওয়ালা ছাড়া আর কার এত বড় সাহস হবে? তার মানে ও জানে আমি টাকা কোথায় রাখি। তার মানে ও আমার উপর নজর রাখছে। শালা ইঁদুর আমার ডেরায় ঢুকে আমার টাকায় চুরি। বস, শান্ত হন। একটা খবর পেয়েছি। ওই রহিমা বুড়ি হসপিটালে 50,000 টাকা জমা দিয়েছে আজ দুপুরে। রিমির মায়ের অপারেশনের জন্য ওই ফুচকাওয়ালাই নিশ্চয়ই টাকা দিয়েছে। খুব দরদ, তাই না? রবিনহুড হয়েছ। আমার টাকায় রিমির মায়ের চিকিৎসা হচ্ছে। আজ ওর রবিনহুডগিরি আমি বের করব। রিমি কোথায় আছে খোঁজ নিয়েছিস? হ্যাঁ বস, খিদিপুরের রহিম চাচার বাড়িতে লুকিয়ে আছে। ফুচকাওয়ালা এখন হাসপাতালে। চলো, আজ ওই মেয়েটাকে তুলে আনবো।
তারপর দেখবো ফুচকাওয়ালা বাঘ না বিড়াল। আজ রাতে খেলা হবে। এদিকে রিমি রহিম চাচার জন্য চা বানাচ্ছিল। রহিম চাচা বারান্দায় বসে তাসবিহ গুনছিলেন। হঠাৎ মর্মর শব্দে দরজা ভেঙে সুলতান আর তার দলবল ঢোকে। রহিম চাচা বাধা দিতে গেলে সুলতান তাকে বন্দুকের মার দিয়ে সজোরে আঘাত করে। রহিম চাচা কপাল ফেটে রক্তারক্তি হয়ে মেঝেতে পড়ে যান। চাচা খবরদার, চাচাকে মেরো না। তোমরা কি চাও? চাচাকে মারবো না, তোকে মারবো। মারবো না, আদর করব। অনেক দৌড় করিয়েছিস রিমি, এবার থাম, চল আমার সাথে। আমি যাব না, আমি মরবো, তবু তোর সাথে যাব না। আরিয়ান ফিরে আসুক, তোদের হাড়পুর এক করে দেবে, দেখিস ও কাউকে ছাড়ে না। আরিয়ান? ও তো এখন হাসপাতালে নার্সদের সাথে গল্প করছে। ও ফিরে এসে দেখবে পাখি উড়ে গেছে। ওকে আমি একটা সারপ্রাইজ গিফট দেব। তোল এটাকে। রিমি হাত পা ছুটতে থাকে, কিন্তু চারজন গুন্ডার সাথে সে পারে না। সুলতান রিমিকে জোর করে মুখে কাপড় বেঁধে কাঁধে তুলে নিয়ে চলে যায়। যাওয়ার আগে দেওয়ালে একটা চিরকুট সেটে দিয়ে যায় একটা ছুরি দিয়ে। রাত 11টায় ফারহান হাসি খুশি মনে ফেরে চাচার বাসায়। মায়ের অপারেশন সফল হয়েছে। সে রহিম চাচা আর রিমিকে সুখবরটা দেবে। হাতে মিষ্টির প্যাকেট, কিন্তু ঘরে ঢুকে সে দেখে লন্ডভন্ড অবস্থা। জিনিসপত্র সব ছড়ানো ছিটানো। রহিম চাচা মেঝেতে পড়ে কাতরাচ্ছেন। চাচা, এ কি অবস্থা? রিমি কোথায়? চাচা, কথা বলো। ওরা ওরা রিমিকে নিয়ে গেছে বাবা। সুলতান, ওই কাগজে লেখা আছে, আমাকে মাফ করে দে বাবা, আমি আমানত রক্ষা করতে পারলাম না। ফারহান দেওয়াল থেকে চিরকুটটা ছিঁড়ে নেয়। তাতে লেখা, তোর প্রেমিকাকে বাঁচাতে হলে পুরনো কেমিক্যাল ফ্যাক্টরিতে আয়। একা আসবি, পুলিশ আনা যাবে না। আর বেশি চালাকি করলেই রিমির লাশ পাবি, বুঝেছিস? ফারহানের চোয়াল শক্ত হয়ে যায়, তার হাতের শিরাগুলো ফুলে ওঠে। সুলতান, তুই মৃত্যু ডেকে আনলি। আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুই নিজের কবর নিজেই খুললি। ফারহান ঘরের মেঝের একটা আলগা তক্তা সরায়। সেখান থেকে একটা কাঠের বাক্স বের করে। সেখানে তার বাবার ড্রয়ার থেকে পালানোর সময় চুরি করা একটা পুরনো রিভলভার আর কিছু বুলেট আছে। সে রিভলভারটা লোড করে। ক্লিক শব্দে সাইলেন্ডার ঘোরে। তার চোখে এখন আর প্রেমিক আরিয়ানের কোমলতা নেই, আছে এক ঠান্ডা খুনির দৃষ্টি। আজ আর বক্সিং নয়, আজ শুধু বুলেট কথা বলবে। আজ সব শেষ হবে। এদিকে বিশাল ফ্যাক্টরির মাঝখানে একটা জং ধরা লোহা চেয়ারে রিমিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখে টেপ। সুলতান আর তার 10-12 জন গুন্ডা ঘিরে দাঁড়িয়ে আছে। ফ্যাক্টরির ভিতরে আলো আঁধারির খেলা। সুলতান একটা ধারালো ছুরি দিয়ে আপেল কাটছে আর খাচ্ছে। কিরে রিমি, তোর হিরো তো এলো না, ভয় পেল নাকি? ফুচকাওয়ালা তো বন্দুক দেখেই হয়তো প্যান্ট ভিজিয়ে ফেলেছে, নাকি নতুন কোনো মেয়ে জুটিয়ে নিয়েছে রে? হঠাৎ ফ্যাক্টরির মেইন গেটের বিশাল লোহার দরজাটা কর্কশ শব্দে খুলে যায়। ফারহান একা হেঁটে ঢুকছে। তার পরনে কালো শার্ট, হাতা গোটানো। হাতে কোনো অস্ত্র দেখা যাচ্ছে না। সে খুব ধীর পায়ে এগোচ্ছে, যেন মর্নিং ওয়াকে বেরিয়েছে। এসেছিস? বাহ, খুব সাহস তো। কিন্তু খালি হাতে? আমাকে মারবি কি দিয়ে? ফুচকা জল দিয়ে নাকি? তোর মতো জানোয়ার মারতে হাতই যথেষ্ট সুলতান। রিমিকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, তোকে প্রাণে মারবো না, শুধু হাত পা ভেঙে ছেড়ে দেব। জোকস মারছিস? তোরা সবাই মিলে ওকে পেটা, হার যেন আস্ত না থাকে, যেমন করে আমাকে মেরেছে। 5 জন গুন্ডা রড আর হকি স্টিক নিয়ে ফারহানের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফারহান বিদ্যুতের গতিতে নড়ে ওঠে। প্রথম জনের রডটা ডজ করে তার কবজি ধরে মোচড়া দেয় এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করে পরের জনের আঘাত আটকায়। আরেকজনের পেটে সজোরে লাথি মারে। ফারহানের মারামারি স্টাইল দেখে মনে হচ্ছে সে কোনো অ্যাকশন মুভির হিরো, কিন্তু ওরা সংখ্যায় অনেক বেশি। পেছন থেকে একজন ফারহানের মাথা রড দিয়ে মারে। ফারহান টলে পড়ে যায়, রক্ত গড়িয়ে পড়ে চোখে। রিমি মুখের টেপ খোলার চেষ্টা করতে করতে গোঙাচ্ছে। ধরেছিস শালাকে? তোল ওটাকে, বেঁধে ফেল পিলারের সাথে। গুন্ডারা ফারহানকে ধরে সুলতানের সামনে হাঁটু গেড়ে বসায়। ফারহানের কপাল দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তার দৃষ্টি স্থির। কি রে হিরো, আর ফুটানি করবি? এবার বল তুই কে, কেন আমার পিছনে লেগেছিস? সাধারণত ফুচকাওয়ালারা এত ফাইট জানে না। আমি কে জানলে তোর পায়ের মাটি সরে যাবে। তোর বস আমাকে স্যালুট করবে। তাই নাকি? দেখি তো তোর পকেটে কি আছে।
আইডি কার্ডটা আছে নাকি? সুলতান ফারহানের পকেট চেক করতে শুরু করে। সে রিভলভারটা পেয়ে যায় এবং সেটা দূরে ছুঁড়ে ফেলে। তারপর সে ফারহানের পেছনের পকেটে একটা মানি ব্যাগ পায়। মানি ব্যাগের ভেতরে একটা ভাঁজ করা ছবি। সুলতান ছবিটা খোলে। ছবিতে দেখা যাচ্ছে এমপি আজহার চৌধুরী, তার স্ত্রী এবং মাঝখানে কোটটাই পরা এক যুবক। এটা তো এমপি আজাহান চৌধুরীর ফ্যামিলির ফটো। মাঝখানে এটা কে? এটা তো তুই, ক্লিন শেপ, কোটটাই পরা, কিন্তু মুখটা তো অবিকল তোরই, চোখের মনি, নাক সব এক। সুলতান চমকে ওঠে। সে ছবিটা ভালো করে দেখে, তারপর ফারহানের মুখের দিকে তাকায়। তার হাত কাঁপতে শুরু করে। ও মাই গড, তুই ফারহান চৌধুরী, এমপির নিখোঁজ ছেলে, যাকে পুরো পুলিশ ফোর্স খুঁজছে। তুই এখানে ফুচকা বেচছিস? হ্যাঁ সুলতান, আমি ফারহান চৌধুরী, যার বাবার দয়ায় তুই এই এলাকায় গুন্ডামি করিস, যার বাবার টাকা চুরি করিস। বাপরে বাপ, এ তো তোর লটাই লেগে গেল রে। এমপির ছেলে আমার হাতের মুঠোয়। এবার তো আমি এমপির কাছ থেকে কোটি টাকা চাইবো, কিন্তু তার আগে একটু মজা নেওয়া যাক। সুলতান ছবিটা রিমির চোখের সামনে ধরে। রিমি এতক্ষণ ছটফট করছিল, কিন্তু ছবিটা দেখে সে স্থির হয়ে যায়। দেখ রিমি, ভালো করে দেখ, এই তোর প্রেমিক। এ কোনো গরিব ফুচকাওয়ালা আরিয়ান নয়, এ হলো এমপি আজাহান চৌধুরীর ছেলে ফারহান চৌধুরী, সেই এমপি যার উচ্ছেদ অভিযানের জন্য তোর হার্টের রুগী বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। মনে আছে তোর? 2 বছর আগে আমাদের বস্তি ভাঙার সময় তোর বাবা এমপির পায়ে ধরেছিল আর এমপি লাথি মেরেছিল, সেই আঘাতেই তোর বাবা মারা গিয়েছে। যাক, তুই আজ এতিম ওই এমপির জন্য, আর তুই কি না তার ছেলের সাথে প্রেম করছিস? ছি! রিমির চোখ বড় বড় হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না। সে ফারহানের দিকে তাকায়। ফারহান মাথা নিচু করে বসে আছে। রিমির টেপটা খুলে দেয় সুলতান। আরিয়ান কি বলছে? তুমি এমপির ছেলে, যে আমার বাবাকে খুন করেছে? তুমি সেই আজাদ চৌধুরীর রক্ত? রিমি, বিশ্বাস করো, আমি জানতাম না তোমার বাবা ওই উচ্ছেদে মারা গেছেন। আমি যখন জেনেছি তখন অনেক দেরি হয়ে গেছে। আমি প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলাম রিমি। আমি ওই পাপের টাকার জীবন ছেড়ে তোমার কাছে এসেছিলাম। আমি সব ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। মিথ্যেবাদী, প্রতারক! তুমি নাটক করেছ আমার সাথে। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছ। আমার বাবার খুনিদের সাথে তোমার রক্ত জড়িত। আমি তোমাকে ঘৃণা করি আরিয়ান, ঘৃণা করি। তুমি আমাকে স্পর্শ করেছ ওই হাত দিয়ে। ছি! রিমি, আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। বাবার পাপের দায় আমার নয় রিমি। ভালোবাসা? থামা তোদের সিনেমা। আজ আমি তোদের দুজনকেই শেষ করব। এমপিকে বলবো ফারহান অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই মেয়েটাকে। সুলতান রিভলভারটা কুড়িয়ে নিয়ে ফারহানের দিকে তাক করে। ঠিক সেই মুহূর্তে বাইরে সাইরেনের আওয়াজ শোনা যায়। ভি ভি ভি। পুলিশের গাড়ি আর এমপির কনভয় ফ্যাক্টরি ঘিরে ফেলেছে। লাল নীল আলোয় ফ্যাক্টরির ভেতরটা ঝলসে ওঠে। সুলতান, ফ্যাক্টরি ঘেরাও করা হয়েছে। অস্ত্র ফেলে বেরিয়ে আয়, পালানোর চেষ্টা করবি না। শালা পুলিশ, এমপি নিশ্চয়ই ট্র্যাক করেছে। সুলতান, এখনো সময় আছে, সারেন্ডার কর। আমার বাবা আমাকে জীবিত দেখতে চায়, তাই পুলিশ গুলি করবে না। কিন্তু তুই যদি রিমিকে কিছু করিস, আমি তোকে ছাড়বো না। আমি মরবো, কিন্তু তোদের নিয়ে মরবো। সুলতান রিমিকে টেনে তুলে তার মাথায় বন্দুক ঠেকায়। ফারহান মরিয়া হয়ে ওঠে। সে জানে এই মুহূর্তটাই শেষ সুযোগ। সত্য প্রকাশ পেয়েছে। ভালোবাসা ভেঙে গেছে। রিমি তাকে ঘৃণা করছে। এখন শুধু জীবন বাঁচানোর লড়াই। ফারহান মেঝের দিকে তাকায়। সেখানে একটা কাঁচের টুকরো পড়ে আছে। সে মনে মনে প্রস্তুত হয় শেষ আঘাত হানার জন্য। কিছুক্ষণ পর বাইরে সাইরেনের শব্দ আর ওয়াকিটাকির আওয়াজ। ফারহান ফ্যাক্টরির পেছনে গোপন সুড়ঙ্গ দিয়ে সুলতানকে গান পয়েন্টে রেখে নিয়ে পালিয়েছে। রিমিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। কবিরের কেবিনে রিমি একটা কাঠের চেয়ারে বসে আছে। তার চোখ ফুলে লাল হয়ে গেছে। সামনে এক গ্লাস জল। পানিটা খেয়ে নে মা, আর কাঁদিস না। সুলতান ধরা পড়বেই। ফারহান ওকে নিয়ে বেশি দূর যেতে পারবে না। সুলতান মরুক বা বাঁচুক, আমার কিছু যায় আসে না স্যার। আমার কষ্ট হচ্ছে অনেক জায়গায়। ফারহান মানে আরিয়ান আমাকে ঠকিয়েছে। ও এত বড় একটা মিথ্যে আমাকে বলল। ওই শয়তান এমপি আজহার চৌধুরীর ছেলে।
ঠকিয়েছে, তুই এটাকে ঠকানো বলছিস? শোন রিমি, আমি পুলিশ। মানুষের চোখ দেখলে বুঝতে পারি কে সাচ্চা আর কে ঝুটো। আজাহার চৌধুরী আমার বস হতে পারেন, কিন্তু মানুষ হিসেবে উনি সুবিধের নন। কিন্তু ওনার ছেলে, ও একদম আলাদা ধাতু দিয়ে তৈরি। আলাদা? যে ছেলের বাবা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী, সে আলাদা হয় কি করে? ও নিশ্চয়ই সব জানতো, তাই তো ফুচকাওয়ালা সেজে প্রায়শ্চিত্ত করতে এসেছিল, আমার করোনা কিনতে এসেছিল। আমি ভিখারি হতে পারি স্যার, কিন্তু কারোর দয়ার পাত্রী নই। ভুল বুঝছিস মা, খুব ভুল বুঝছিস। তুই কি জানিস ও কেন বাড়ি ছেড়েছিল? ও আরামের রাজপ্রসাদ, কোটি টাকার গাড়ি, বিলেতের ডিগ্রি সব ছেড়ে এই ধুলোবালির রাস্তায় কেন নেমেছিল? শুধু তোর জন্য, নিজের বিবেকের জন্য। বিবেকের জন্য? বড় লোকদের আবার বিবেক থাকে নাকি? থাকে, মাঝে মধ্যে থাকে। শোন, ফারহান যখন জানতে পারে তার বাবার উচ্ছেদ অভিযানের কারণে তোর বাবা মারা গেছে এবং শত শত মানুষ গৃহহীন হয়েছে, তখনও এমপির সাথে লড়াই করেছিল। এমপি শোনেননি, উল্টে বলেছিলেন টাকা ছাড়া তোর কোনো অস্তিত্ব নেই। ফারহান সেই চ্যালেঞ্জ নিয়েছিল। ও প্রমাণ করতে চেয়েছিল যে বাপের নাম আর টাকা ছাড়াও একজন মানুষ মানুষ হয়ে বাঁচতে পারে। ও ওইসব জানতো? জানতো বলেই তো বাড়ি ছেড়েছিল। আর আজ ও চাইলে একাই পালিয়ে যেতে পারতো, কিন্তু ও সুলতানকে নিয়ে পালিয়েছে। কেন জানিস? ও সুলতানকে ওর বাবার সামনে দাঁড় করাবে। ও প্রমাণ করবে যে এই সিস্টেমটা পৌঁছে গেছে। মারে, ও এমপি ছেলে হয়েও রাজপ্রসাদ ছেড়ে তোর জন্য, তোর মতো হাজারটা রিমির জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছে। ও তোকে ঠকায়নি, ও নিজেকে তোর যোগ্য করার চেষ্টা করেছে। এমন ছেলে হাজারে একটা হয়। আমি আমি ওকে ভুল বুঝেছি স্যার, আমি ওকে ঘৃণা করেছি। ও যখন বলল ভালোবাসি, আমি বিশ্বাস করিনি। এখন যদি ওর কিছু হয়ে যায়, সুলতান যদি ওকে মেরে ফেলে? সুলতান সুলতান ওকে মারবে না। এখন ফারহান শিকারে বেরিয়েছে। চল আমার গাড়িতে ওঠ। আজ রাতে আলিপুরে এমপির বাড়িতে আসল বিচার সভা বসবে। তুইও চল, নিজের চোখে দেখবি তোর ফুচকাওয়ালা আসলে কে। রিমির মনের ঘৃণা ধুয়ে মুছে গিয়ে সেখানে এক তীব্র অভিমান আর ভালোবাসা জন্ম নেয়। সে দ্রুত উঠে দাঁড়ায়, তার হৃদস্পন্দন বলছে ফারহান এখন বড় কোনো বিপদে আছে। এদিকে এমপি আজাদ চৌধুরীর আলিশান ড্রয়িং রুম, রাত 12:15। বিশাল ঝাড়বাতির নিচে আজাদ চৌধুরী বসে আছেন, তার হাতে হুইস্কির গ্লাস, কিন্তু হাত কাঁপছে। টিভিতে এখনো তার স্ক্যান্ডালের খবর চলছে। পুরো বাড়ি নিস্তব্ধ, কাজের লোকেরা ভয়ে পালিয়েছে। হঠাৎ মেন গেটে একটা বিকট শব্দ হয়। দারোয়ান ছিটকে এসে পড়ে ড্রয়িং রুমের কার্পেটে। কে কে ওখানে? আমি বাবা, তোমার হারিয়ে যাওয়া অস্তিত্ব। ফারহান ড্রয়িং রুমে ঢোকে। তার জামা ছিঁড়ে গেছে, শরীরে রক্তের দাগ, কিন্তু চোখ জ্বলছে। সে এক হাতে সুলতানের কলার ধরে তাকে হিঁচড়ে টেনে আনছে। সুলতানের হাত পা বাঁধা, মুখ থেতলে গেছে। ফারহান সুলতানকে একটা বস্তার মতো আজাদ চৌধুরীর পায়ের কাছে ছুঁড়ে ফেলে। ফারহান, তুই? এই চেহারা তোর? আর এ কে? সুলতান? হ্যাঁ বাবা, এই সেই সুলতান যাকে তুমি পুষতে, যার মাধ্যমে তুমি বস্তির গরিবদের ভয় দেখাতে, জমি দখল করতে। আজ তোমার এই পোষা কুকুর তোমার ছেলের বুকে বন্দুক ঠেকিয়েছিল। ফারহান, তুই বাড়ি ফিরে আয়, এসব নোংরামি ছাড়। দেখ, আমি সব সামলে নেব। মিডিয়া, পুলিশ সব আমার কেনা। তুই শুধু বল তুই আমার সাথে আছিস। টাকা? আবার সেই টাকা? তুমি কি কিছুই শেখনি বাবা? মা কেন মরে গেল মনে আছে? তোমার এই টাকার নেশার জন্য মা ডিপ্রেশনে চলে গিয়েছিল। আর আজ আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে জড়িয়ে না ধরে ডিল করছো। আমি তোর ভালোর জন্যই সব করছি। এই এমপিশিপ, এই ক্ষমতা সব তোর জন্যই। আমার জন্য? মিথ্যা কথা। 2 বছর আগে যখন তুমি তপসিয়া বস্তি ভাঙলে, আমি তোমাকে বারণ করেছিলাম, বলেছিলাম বাবা, গরিবের পেটে লাথি মেরো না। তুমি শোনোনি। তোমার বুলডোজারের নিচে চাপা পড়ে রিমির বাবা মারা গেল। তুমি কি করলে? হাসলে, বললে উন্নয়নের জন্য একটু আধটু কোরবানি দিতে হয়। সেদিন ফারহান চৌধুরী মরে গিয়েছিল বাবা, বেঁচে ছিল শুধু তোমার পাপের বোঝা। বস,
আমাকে বাঁচান। ও ও পাগল হয়ে গেছে। ফারহান সুলতানের পেটে সজোরে এক লাথি মেরে বলে, চুপ, একদম চুপ। বাবা, আমি তোমার চ্যালেঞ্জ হেরে গেছি। তুমি বলেছিলে টাকা ছাড়া আমি জিরো। হ্যাঁ, আমি ফুচকাওয়ালা হয়েছিলাম। রাস্তায় দাঁড়িয়ে 10 টাকার জন্য অপমান সহ্য করেছি। কিন্তু জানো বাবা, আমি একটা জিনিস জিতেছি, সেটা হলো ভালোবাসা আর মানুষের শ্রদ্ধা, যা তুমি কোটি টাকা খরচ করেও সারা জীবনে পাওনি। ওই বস্তির মানুষ আমাকে আরিয়ান ভাই বলে ডাকে, আর তোমাকে জল্লাদ বলে। ফারহান তার পকেট থেকে সেই পুরনো রিভলভারটা বের করে। আজাদ চৌধুরী ভয়ে পিছিয়ে যান। ফারহান, মাথা ঠান্ডা কর। তুই কি নিজের বাবাকে গুলি করবি? ফারহান রিভলভারটা বাবার সামনে টিপে টেবিলের ওপর রেখে বলে, না, আমি তোমার মতো খুনি নই। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। হয় তুমি এই সুলতানের মতো জানোয়ারদের পোষা বন্ধ করো, বস্তির উন্নয়ন করো এবং নিজের অপরাধ স্বীকার করো, নতুবা এই রিভলভার তোলো এবং আমাকে গুলি করো। কারণ এই নোংরা রক্তের উত্তরাধিকার হয়ে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। মারো আমাকে, শেষ করে দাও তোমার পাপের সাক্ষী। ফারহান, তোলো বন্দুক। তুমি তো অনেক মানুষ মেরেছো পরোক্ষভাবে, আজ নিজের হাতে নিজের ছেলেকে মারো। মুক্তি দাও আমাকে এই পরিচয় থেকে। ড্রয়িং রুমের বাতাসে মৃত্যু নিস্তব্ধতা। আজাদ চৌধুরী কাঁপতে কাঁপতে রিভলভারটা হাতে তুলে নেন। ফারহান চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সে আজ মরতে প্রস্তুত, কিন্তু বাবার মিথ্যে রাজত্বে ফিরতে নয়। আজাদ চৌধুরী রিভলভারটা ফারহানের বুকের দিকে তাক করেন। তার চোখ দিয়ে জল পড়ছে। হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন এবং রিভলভারটা উল্টো দিকে ঘুরিয়ে ঘরের বিশাল আয়নাটায় গুলি করেন। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে চুরমার হয়ে যায়। ফারহান চোখ খোলে। রিভলভার ফেলে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। আমি হেরে গেছি রে বাপ, আমি হেরে গেছি। তুই জিতেছিস ফারহান। তোর মায়ের মৃত্যুর পর আমি টাকার ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে অমানুষ হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে আমি একজন বাবা। বাবা, আমাকে মাফ করে দে বাপ। আমি অন্ধ ছিলাম। ওই ফুচকাওয়ালা আরিয়ান আমার চোখের পর্দা খুলে দিয়েছে। তুই ঠিক বলেছিস, মানুষের শ্রদ্ধার চেয়ে বড় কোনো ক্ষমতা নেই। আমি আজই সব ছেড়ে দেব, সব। ঠিক তখন পুলিশ নিয়ে ইন্সপেক্টর কবির এবং রিমি ঘরে ঢোকে। রিমি ফারহানকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে এগোয় না, দরজায় দাঁড়িয়ে থাকে। ইন্সপেক্টর কবির, অ্যারেস্ট করুন। কাকে স্যার? ফারহান স্যারকে? না, আমাকে আর এই সুলতানকে। আমার বিরুদ্ধে যত প্রমাণ ফারহান মিডিয়াতে দিয়েছে সব সত্যি। আমি স্বীকার করছি, বেআইনি জমি দখল, মানি লন্ডারিং, মার্ডার, কিডন্যাপিং সব আমার করা। আমাকে নিয়ে যান। বস, এ আপনি কি করছেন? আমাকে ফাঁসালে আপনিও ডুববেন। আমি তো ডুবেই আসি রে সুলতান। এবার অন্তত ভেসে ওঠার চেষ্টা করছি। কবির, নিয়ে যান আমাদেরকে। পুলিশ সুলতানকে হাত করা পড়ায়। আজাদ চৌধুরী ফারহানের কাঁধে হাত রাখেন। আমি জেলে যাচ্ছি ফারহান, হয়তো অনেক বছর পর আবারও দেখা হবে, কিন্তু আমি শান্তিতে যাব, কারণ আমি জানি আমার ছেলে মানুষ হয়েছে। আর হ্যাঁ, এই মেয়েটা রিমিনা, ওর বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি জানি ও আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু তুই ওর হাতটা ছাড়িস না বাবা। ও তোর যোগ্য। বাবা, চলি রে বাপ, ভালো থাকিস। পুলিশ সুলতান আর আজাদ চৌধুরীকে নিয়ে যায়। ফারহান পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আর তার এতদিনের রাগ, অভিমান সব জল হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসছে। রিমি ধীরে ধীরে ফারহানের কাছে এগিয়ে আসে। আরিয়ান। আরিয়ান নেই রিমি, ফারহান আছে, এক অপরাধীর ছেলে। তুমি কি এই অপরাধীর ছেলেকে মেনে নিতে পারবে? আমি কোনো অপরাধীর ছেলেকে চিনি না। আমি আমার ফুচকাওয়ালাকে চিনি, যে আমার জন্য রাজপ্রাসাদ ছেড়েছে, বাবাকে জেলে পাঠিয়েছে। এমন মানুষকে না মেনে নিলে আল্লাহ যে পাপ দেবে। আমাকে ক্ষমা করে দিও রিমি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। ক্ষমা তখনই করব যদি কথা দাও কোনোদিনও কিছু লুকাবে না। কথা দিলাম, আজ থেকে আমার জীবন একটা খোলা খাতা, শুধু তুমি তার পাঠিকা। ফারহান রিমিকে বুকে জড়িয়ে ধরে। বাইরে নতুন ভোরের আলো ফুটছে। অন্ধকার কেটে গিয়ে এক নতুন সকালের সূচনা হচ্ছে, যেখানে টাকা নয়, ভালোবাসাই শেষ কথা। এইভাবে 6 মাস পর বিকেল 5টায় দৃশ্যপট একদম বদলে গেছে। সেই নোংরা গলি এখন ঝকঝকে পরিষ্কার। বস্তির জায়গায় তৈরি হয়েছে পাকা ফ্ল্যাট, যার নাম সামিনা ভিলা, অর্থাৎ রিমির মায়ের নামে। আর মোড়ের মাথা একটা সুন্দর ডেকোরেটেড
ফাস্ট ফুডের রেস্টুরেন্ট। কাঁচের দেওয়াল, ভেতরে এসি চলছে। সাইনবোর্ডে বড় বড় করে লেখা দ্য ফুচকা কিং, ওনার ফারহান চৌধুরী। রেস্টুরেন্টের ভেতরে ফারহান ক্যাশ কাউন্টারে বসে আছে। তার পরনে একটা সাদা শার্ট, মুখে সেই পরিচিত হাসি। দোকান ভর্তি কাস্টমার। এক কাস্টমার বলেন, দাদা, আপনার এই দোকানের ফুচকার টেস্ট কিন্তু সেই আগের মতোই আছে, জাস্ট ওয়াও। ধন্যবাদ ভাই, টেস্ট তো হাতে থাকে। দোকান এসি হলেও কি ফুটপাতে, তাতে কিছু যায় আসে না। হঠাৎ দোকানের দরজা ঠেলে একজন বিশেষ কাস্টমার ঢোকে। তার পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি, গা ভর্তি গয়না, হাতে মেহেদি। রিমি। আজই তাদের আইনি বিয়ে রেজিস্ট্রি হয়েছে। সন্ধ্যায় রিসেপশন। রিমি সেজেগুজে সোজা কাউন্টারে চলে আসে। এক্সকিউজ মি মিস্টার ওনার, এমপি সাহেবের ছেলে কি আজ আমাকে স্পেশাল ফুচকা খাবে না, নাকি এখন বড়লোক হয়ে হাব বেড়ে গেছে? এমপি সাহেবের ছেলে নয় ম্যাডাম, আপনার পার্সোনাল ফুচকাওয়ালা। আর ভাব, যার বউ এত সুন্দরী, তার তো একটু ভাব হবেই। দেখ, সবার সামনে কি সব বলো। মা কিন্তু ওয়েট করছে গাড়িতে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আগে তোমার পাওনাটা মিটিয়ে দিই। কিসের পাওনা? মনে নেই সেই প্রথম দিন তুমি বলেছিলে ফুচকায় ঝাল কম হয়েছে, আজ স্পেশাল ঝাল দিয়ে বানিয়েছি। ফারহান নিজের হাতে একটা ফুচকা বানায়, তাতে টক ঝাল মিষ্টি সব নিখুঁত অনুপাতে মেশায়। তারপর পরম মমতা রিমির মুখের সামনে ধরে। এই নাও, এটা হলো ফারহান স্পেশাল লাভ বাইট। রিমি ফুচকাটা মুখে নিয়ে চোখে জল আর ঠোঁটে হাসি নিয়ে বলে, উফ, দারুণ। কিন্তু আবার কিন্তু তেঁতুল জলটা একটু বেশি মিষ্টি হয়েছে। হবেই তো, কারণ আজ যে আমার জীবনটাই মিষ্টি হয়ে গেছে। ফারহান রিমির কপালে আলতো করে চুমু খায়। দোকানের সবাই হাততালি দিয়ে ওঠে। ব্যাকগ্রাউন্ডে সানায় সুর বেজে ওঠে। দোকানের সাইনবোর্ডের নিচে ছোট করে লেখা ট্যাগলাইনটা এখন স্পষ্ট দেখা যায়, এখানে শুধু ফুচকা নয়, ভালোবাসার স্বাদ পাওয়া যায়। ফারহান আর রিমি হাত ধরাধরি করে নতুন জীবনের পথে পা বাড়ায়। রাজপুত্র তার রাজত্ব ফিরে পেয়েছে, কিন্তু সেটা প্রাসাদে নয়, তার রানীর হৃদয়ে।